ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আমাদের আলো চলছিল এবং আমি আলো যেভাবে শুরু করেছি এবং সেই আলোর যে সিরিজটা সেটা মানে খানিকটা পর্যন্ত ক্লাস 10 এবং ক্লাস 12 পর্যন্ত কভার করে দেব। মানে ক্লাস 10-এর জন্যই করা যে এই আলোর সিরিজটা, কিন্তু যেটা ক্লাস 12-এ আলো পড়ার জন্য যেটা বেসিক কনসেপ্ট দরকার সেটাও কিন্তু এটা দেখলেই হয়ে যাবে। তার মানে ক্লাস 10-এর যে সিরিজটা বানানো হচ্ছে সেটা সম্পূর্ণ ক্লাস 10 তো বটেই এবং তার সঙ্গে ক্লাস 12-এরও কিন্তু কাজে লাগবে। এবং আমরা পড়েছিলাম যে এর আগের বিগত ক্লাসগুলোতে যে কোনো তলের উপর যদি আলো এসে পড়ে তবে আলোর তিনটি মৌলিক ঘটনা ঘটে: আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এবং যে তলে এসে পড়ছে সেই তল দ্বারা কিছুটা আলো শোষিত হয়। এবং আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি যে আলোর প্রতিফলন কি এবং আলোর প্রতিফলনের শর্তগুলি কি, আলোর প্রতিফলনের সূত্র কি, লম্ব আপতন কি, তারপর প্রতিবিম্ব কি, প্রতিবিম্ব দুই প্রকার, সৎবিম্ব অসৎবিম্ব। এছাড়া আমরা পড়েছি যে গোলীয় দর্পণ, তাই তো আমরা পড়েছি গোলীয় দর্পণ, যে অ্যাকচুয়ালি আলোর প্রতিফলন হবে কোথায়? দর্পণে। কেন? অ্যাকচুয়ালি আলোর প্রতিফলন বলতে কি বোঝায়? যে আলো এক মাধ্যম থেকে এসে কি করে, যে ওই তল দ্বারা অভিমুখ পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে যায়, তাই তো? যে আলোর এই ঘটনাকে আমরা কি বলি? আলো প্রতিফলন। যে অ্যাকচুয়ালি আলো কোনো তলে এসে পড়লো এবং কিছু অংশ কি হবে ওই তল দ্বারা প্রতিফলিত হয়ে মানে ওই তল দ্বারা কি হবে, যে কোনো তলের উপর যদি আলো এসে পড়ে তবে ওই আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। তাহলে আলোর এই যে ঘটনাকে আমরা কি বলি? যে আলোর প্রতিফলন, তাই তো? এটা আমরা পড়েছি। তাহলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে কি লাগবে? অবশ্যই দর্পণ লাগবে। তাহলে দর্পণ বলতে কি বোঝায়? যে এক অংশ কি থাকবে? স্বচ্ছ থাকবে আর অপর অংশ কি থাকবে? প্রলেপ, যাতে আলো কি ওই যাতে সেকেন্ড মিডিয়ামে যাতে প্রবেশ করতে না পারে, যাতে কি আলো যাতে বাধা পেয়ে ওই মাধ্যমে ফিরে আসে। তাই তো আমরা এটা পড়েছি আলোর প্রতিফলন। এবং আমরা পড়েছি যে প্রতিবিম্ব কি, সেটা বললাম, সৎবিম্ব অসৎবিম্ব। এবং আমরা কি পড়েছি? গোলীয় দর্পণ, যে অ্যাকচুয়ালি সমতল দর্পণ ছাড়াও বিভিন্ন কি বক্রতার জন্য বা বিভিন্ন আকৃতি মানে বিভিন্ন কি আকৃতি বিশিষ্ট বক্রতার জন্য আমরা বিভিন্ন ধরনের দর্পণ হয়, যেমন গোলীয় দর্পণ, উপবৃত্তাকার দর্পণ, তাই তো? অধিবৃত্তাকার দর্পণ। মানে অ্যাকচুয়ালি কি, যে অধিবৃত্তাকার দর্পণ, তারপর আমরা পাই উপবৃত্তাকার দর্পণ, তারপর আমরা পাই হচ্ছে গোলীয় দর্পণ পাই। কিন্তু এদের মধ্যে সব থেকে সরলতম হচ্ছে আমাদের গোলীয় দর্পণ। আবার গোলীয় দর্পণ কয় প্রকার এটাও জেনেছি, একটা উত্তল একটা অবতল। যে উত্তলের ক্ষেত্রে আলো পড়ে কোথায়? বাইরে, প্রলেপ ভিতরে, উত্তলের ক্ষেত্রে। আর অবতলের ক্ষেত্রে অবতল মানে কনকেভ, কেভ মানে কি গুহা, মানে তাহলে আলো কনকেভের ক্ষেত্রে তাহলে আলো তাহলে পড়বে কোথায়? এই কেভের মধ্যে, গুহার মধ্যে। আর প্রলেপ হচ্ছে বাইরে দিকে, ঠিক আছে? এবং আমরা এই গোলীয় দর্পণ সংক্রান্ত ওই গোলীয় দর্পণের বিভিন্ন প্রপার্টিজ গুলো আমরা দেখেছি। কি কি ছিল প্রপার্টিজ? প্রধান অক্ষ, তারপর হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, উন্মেষ, রৈখিক উন্মেষ, কৌণিক উন্মেষ, তাই তো? এগুলো আমরা সবই জেনেছি। মেরু। এবং আমরা এটাও জেনেছি যে প্রধান অক্ষ, তারপর মুখ্য ফোকাস কি, গৌণ ফোকাস কি, ফোকাস তল কি, ফোকাস দৈর্ঘ্য কি, এগুলো আমি সম্পূর্ণ ডিটেলসে, এমনকি আমি এখানে একদম সম্পূর্ণ একদম ছবি এঁকে ডায়াগ্রাম করে বোঝানো হয়েছে। এবং আমরা পড়েছি যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। আমরা লাস্ট ক্লাসে পড়েছি, আলোর লাস্ট ক্লাসে আমরা পড়েছি যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। সেটা কাদের ক্ষেত্রে? সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে পড়েছি, আবার অবতল দর্পণের ক্ষেত্রেও আমরা পড়েছি। কিন্তু এবার আজকে আমরা জানব যে কোন গোলীয় দর্পণে বিভিন্ন বস্তুর প্রতিবিম্ব কেমন হয়। মানে অ্যাকচুয়ালি যে সেটা গোলীয় দর্পণ মানে কি বোঝায়? উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ। হ্যাঁ, যে উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণের সামনে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য ওই গোলীয় দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে। যে অ্যাকচুয়ালি যে গোলীয় দর্পণের যে কোনো অবস্থানে বস্তু রাখলে যে প্রতিবিম্ব একই টাইপের হবে সেটা না।
সেটা আমরা দেখব যে বিভিন্ন কি যে দর্পণের সামনে বিভিন্ন কি অবস্থানে যদি বস্তুকে রাখা হয় তবে কি ওই বিভিন্ন প্রকৃতি বা বিভিন্ন আকৃতির আমরা প্রতিবিম্ব দেখতে পাই। প্রত্যেকটা নেচার আলাদা এবং সেটাই আমরা আজকের মেন বিষয়। যদি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো, এই ক্লাস সম্পূর্ণ দেখলে তোমাদের টোটালটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে এই স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে যে ইমেজ ফরমেশন কিভাবে হয় বা ইমেজ সৃষ্টি কিভাবে হয়। কিন্তু এটা করার আগে আমাদের কিছু আগে বেসিক কনসেপ্ট জানতে হবে এবং অলরেডি আমি বিগত ক্লাসগুলিতে যে প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা প্রত্যেকটা কনসেপ্ট আমি ডিটেলসে বলবো। মানে অ্যাকচুয়ালি স্পেরিক্যাল মিররের সাহায্যে ইমেজ ফরমেশন করার জন্য যেই সব বেসিক কনসেপ্ট দরকার সেগুলো আমাদের আগে জানতে হবে, তাহলেই তোমরা মানে কিভাবে ইমেজটা মানে ফর্ম করছে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবং যদি এই বেসিক কনসেপ্টগুলো আমি আগেই বলেছি, সেই জন্য এর আগে যে প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখো তাহলে এই ক্লাসটি বুঝতে আরো বেশি তোমাদের সুবিধা হবে, আর এরকম বুঝতে কোনো অসুবিধা নাই, তোমরা বুঝতে পারবে। তাহলে বেসিক কি ছিল, যেমন বলি আগে বেসিক কনসেপ্টগুলি, যে এটা কি আমাদের যে প্রলেপ কোথায়, প্রলেপ আছে হচ্ছে বাইরে, প্রলেপ আছে বাইরে, এবং আলো কোথায় তাহলে পড়বে, ভিতরে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে যে প্রলেপ কোথায়, প্রলেপ আছে হচ্ছে বাইরে, আর ওর তাহলে প্রতিফলক তল কোনটা, সেটা হচ্ছে এই বাইরের অংশটি। হ্যাঁ, এবার এগুলা আগেই পড়েছো, তাহলে এবার তোমার ফার্স্ট বেসিক কনসেপ্ট, হ্যাঁ ফার্স্ট কনসেপ্ট হচ্ছে আলো যদি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরালভাবে আসে, তাই তো, যদি সমান্তরালভাবে আসে, তোমরা অবশ্যই জানো আমি বলেছি, হ্যাঁ, যে কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো আলো আসে, যদি আপতিত হয়, তবে এই আপতিত রশ্মি প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায়, তাহলে সেই পয়েন্টকে তাহলে আমরা তাহলে কি বলি, ফোকাস, তাই তো, বা যে পয়েন্ট দিয়ে যায় বা আফটার রিফ্লেকশন কি মনে হয় যে প্রধান অক্ষের উপর কি, প্রধান অক্ষের উপর যে পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটাকে আমাদের ফোকাস, তাই তো। তাহলে আমাদের তাহলে এই ইমেজ ফর্ম করার জন্য আমাদের একটা বেসিক কনসেপ্ট কি, যে কোন গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত আলোক রশ্মি গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর কি একটি বিন্দুতে মিলিত হয়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সেই পয়েন্টে ফোকাস, তার মানে যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর কি হয়, ওদের ফোকাস দিয়ে যায় বা ফোকাস থেকে কি অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটা ফার্স্ট কনসেপ্ট, যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে যদি আলো আসে কি হবে, সমান্তরালভাবে, তবে ওই আলো তাহলে কি হবে, আফটার রিফ্লেকশন ও ফোকাস দিয়ে পাস করবে। ঠিক আছে, এবং সেটা কেন পাস করবে সেটা আমি অবশ্যই বলে দিয়েছি আমার মুখ্য ফোকাসের ক্লাসটি দেখো, যেখানে আমি ফোকাস নিয়ে আলোচনা করেছি, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, আমি টোটালটা ডিটেইলসে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি এই দিক দিয়ে কেন যাবে, টোটালটা ডিটেইলসে বলা হয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আমার অ্যাবসেন্টে। তাহলে এটা হলো ফার্স্ট কনসেপ্ট। এবার সেকেন্ড কনসেপ্ট কি, সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যে আলো হচ্ছে আমাদের রিভার্সেবল, মানে অ্যাকচুয়ালি কি যে আলো প্রত্যাবর্তনশীল। হ্যাঁ, যে আলো প্রত্যাবর্তনশীল, যে সেটা কেমন, যে আলো যে পথ দিয়ে আসবে আলো ঠিক সেই পথ দিয়ে যাবে, আলো যে পথ দিয়ে আসবে আলো ঠিক সেই পথ দিয়ে যাবে। এই ব্যাপারটা কি, সাপোজ যদি বলা হয় যে আমার সামনে একটা আছে দর্পণ, মানে মিরর আছে, আয়না। হ্যাঁ, তাহলে এবার সাপোজ আমার পিছন দিকে একজন লোক দাঁড়িয়ে আছে, শুধু বুঝো, হ্যাঁ বুঝো, সঙ্গে ইমাজিন করো। অ্যাকচুয়ালি টোটাল ফিজিক্সটাই কি, তুমি যত রিয়ালিটি দিয়ে ভাববা তত তোমাদের বেশি সুবিধা হবে বোঝার ক্ষেত্রে, এবং সেটাকে সম্পূর্ণ একদম বাস্তব জিনিস। যে এবার সাপোজ আমি যেটা বলছি সেটা কল্পনা করো, আবার যদি কল্পনার সময় যদি মিলাতে চাও তাহলে তোমরাও এটাকে
ট্রাই করতে পারো যে সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পিছন থেকে একজন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবার ওনাকে আমি এই আয়নার সাথে দেখছি, আয়না, তার মানে অ্যাকচুয়ালি আমি এই দর্পণে আমি দেখতে পাচ্ছি যে আমার পিছন থেকে একজন দাঁড়িয়ে আছে। তার মানে তাহলে আমি যদি ওনাকে দেখতে পাই তবে তবে যিনি পিছন থেকে দাঁড়িয়ে আছেন উনিও আমাকে দেখতে পাবেন। মানে অ্যাকচুয়ালি কি আলো এই পথ দিয়ে, মানে কি আলো এইভাবে গিয়ে এইভাবে যাচ্ছে আফটার রিফ্লেকশন, তাই না? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে এই পিছন দিকের লোকটাকে আমি দেখতে পাচ্ছি, মানে পিছন দিকে যে লোক আছে তাকে আমি দেখতে পাচ্ছি। তার মানে এই লোকটা থেকে কি আলো এই পথ দিয়ে এসে প্রতিফলনের পর আমার চোখে এভাবে আসছে, ফলে এই লোকটাকে আমি এই পথ দিয়ে এসে এভাবে দেখতে পাচ্ছি আমি। কিন্তু এবার লোকটাও কি আমাকেও দেখতে পাবে। তার মানে কি, তার মানে আলো এইভাবে এসে এইভাবে আসছে, তার মানে কি আমারও কি আলো এই পথ দিয়ে গিয়ে ঠিক সেই পথ দিয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি লোকটাকে আমি পিছন দিকে দেখতে পাচ্ছি, তার মানে কি এই লোকটা থেকে কি আলো এসে নিয়ে আফটার রিফ্লেকশন আমার চোখে আলোটা এভাবে আসছে। তাহলে সেম ভাবে আমারও তো আলো আছে না, তাহলে আমারও কি আলোটা এই পথ দিয়ে গিয়ে এই পথ দিয়ে আসছে। মানে কি, মানে লোকটার আলো এই পথ দিয়ে এসে আফটার রিফ্লেকশন এভাবে আসছে, আর আমার আলো এই পথ দিয়ে গিয়ে মানে সেম পথে গিয়ে আবার আফটার রিফ্লেকশন এই পথ দিয়ে যাচ্ছে। তার মানে আলো হচ্ছে প্রত্যাবর্তনশীল। তোমরা দেখবে যে তোমার পিছনে একজন দাঁড়িয়ে আছে, তুমি তাকে আয়না দিয়ে দেখতে পাচ্ছ, হ্যাঁ, তার মানে তুমি লোকটাকে দেখতে পাচ্ছ আয়নার সাহায্যে, তার মানে লোকটাও তোমাকে আয়নার সাহায্যে তোমাকে দেখতে পাচ্ছে। তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি লোকটাকে তুমি আয়নার সাহায্যে দেখতে পাচ্ছ, মানে তাহলে লোকটাও তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে এই কথাটার মিনিংটা কি, যে আলো আমি দেখতে পাচ্ছি মানে কি, তার মানে আলো আমার চোখে আসছে, তাহলে লোকটাকে আমি দেখতে পাচ্ছি, তাহলে লোকটার আলো আমার চোখে আসছে এবং আমাকেও লোকটা দেখতে পাচ্ছে, তাহলে আমারও কি আলো লোকটা চোখে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি, যে আলো যে পথ দিয়ে আসছে আলো সেই পথে যাচ্ছে। তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি যে ওই লোকটার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, সাপোজ, হ্যাঁ, ওই যিনি আছেন দাঁড়িয়ে ওনার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি পাশের লোকটাকে তুমি দেখতে পাচ্ছ না আয়নার সাহায্যে। তার মানে পাশের লোকটাও আয়নার সাহায্যে তোমাকে দেখতে পাবে না, কেন তোমার আলো যেহেতু পৌঁছাচ্ছে না, তাহলে ওরও আলো পৌঁছাবে না, কারণ আলো হচ্ছে প্রত্যাবর্তনশীল। আলো যেই পথে যাবে আলো সেই পথে ফিরবে। যদি এটা ভাবো, আর সব থেকে ভালো যে তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো, দেখবা যে হ্যাঁ আলো যেই পথে আসবে আলো সেই পথে যাবে। তুমি যাকে আয়না দিয়ে দেখতে পাচ্ছ উনিও তোমাকে আয়না দিয়ে দেখতে পাচ্ছে, এবং তুমি যাকে আয়না দিয়ে দেখতে পাচ্ছ না উনিও তোমাকে দেখতে পাচ্ছে না, কেন আলো প্রত্যাবর্তনশীল। তো আলো ওই পথ দিয়ে আসছে না, তাহলে আলো ওই পথে যাচ্ছে না। তুমি যাকে দেখতে পাচ্ছ আলো তাহলে সেই পথ দিয়ে আসছে, তাহলে উনি তো তোমাকে দেখতে পাচ্ছে। এটাই ব্যাপার। তাহলে আলো কি আমাদের প্রত্যাবর্তনশীল, আলো প্রত্যাবর্তনশীল। তাহলে আলো যেই পথ দিয়ে আসবে আলো আবার সেই পথ দিয়ে ফিরতেও পারে, মানে ফিরে। তাহলে সেম কনসেপ্ট এখানে, যে যদি, তাহলে কি বলবো, ফার্স্ট কনসেপ্ট যে আলো কোন গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আলো আপতিত হয়ে আফটার রিফ্লেকশন যদি ফোকাস দিয়ে যায়, সেম ওর উল্টা বলো প্রত্যাবর্তনশীল। তাহলে আলো যদি ফোকাস দিয়ে যায় তাহলে সেম কনসেপ্ট, হ্যাঁ, তাহলে সেম কনসেপ্ট, তাহলে আলো যদি ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, তাহলে আলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে প্রতিফলিত হবে। সেম কনসেপ্ট। তাহলে দুটো তাহলে বেসিক কনসেপ্ট হলো সেম, এখানেও তাহলে কি, এখানেও তাহলে কি ঘটবে, আলো যদি কিভাবে আসে, যে ফোকাস, মুখ্য ফোকাস যদি অভিমুখী আসে, মানে মুখ্য ফোকাস অভিমুখী যদি আসে তাহলে আফটার কি হবে রিফ্লেকশন আলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে বার হবে। এটাই মেইন কনসেপ্ট। যে অ্যাকচুয়ালি তাহলে কি বললাম, যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, প্রতিফলনের পর ফোকাসে যায়। তাহলে ওরই উল্টাটা কি হবে, তাহলে আলো যদি এবার ফোকাস দিয়ে যদি আপতিত হয়, তাই তো, যে এবার সমান্তরাল ভাবে গিয়ে প্রতিফলনের পর ফোকাস দিয়ে আসছে। এবার যদি বলে যে আলো ফোকাস দিয়ে গিয়ে দর্পণে প্রতিফলনের পর ওই প্রতিফলিত আলো তাহলে কি হবে, ওই সমান্তরাল বার হবে, কেন আলো প্রত্যাবর্তনশীল, আলো সমান্তরাল ভাবে এসে ফোকাস দিয়ে গেল। তাহলে আলো তাহলে যদি কি হয়, যদি আলো যদি ফোকাস দিয়ে যায় তাহলে আফটার রিফ্লেকশন
সমান্তরালভাবে বার হবে। সেম এখানে সমান্তরালভাবে এসে ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, বাট এখানে কি হবে যে আলো যদি ফোকাস বিন্দু যদি বরাবর আসে তাহলে কি হবে, প্রতিফলনের পর সমান্তরালভাবে বার হবে। এটা দুটো হলো বেসিক কনসেপ্ট, দুটা আমার বেসিক কনসেপ্ট হয়ে গেল। এবার 3 নাম্বার থার্ড, এবার যে থার্ড বেসিক কনসেপ্ট হচ্ছে আলো যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, আলো যদি কি বললাম, আলো যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, বক্রতা কেন্দ্র, তাহলে কি করবে, তাহলে আলো যদি বলা হয় যে আলো যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে আলো সেই পথ দিয়ে ফিরবে। এটা হচ্ছে কি আমাদের থার্ড নাম্বার বেসিক কনসেপ্ট। যে এটা কি, এটা আমাদের কি আছে, ধরলাম যে এটা আমাদের সি, সি মানে সেন্টার অফ কার্ভেচার, এটা বলা হয়েছিল, এটা বক্রতা কেন্দ্র। তাহলে কি বললাম যে আলো যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, আলো যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তবে কি, তবে আফটার রিফ্লেকশন আলো বক্রতা কেন্দ্র দিয়ে ফিরবে। সেম এখানে যদি বলা হয় তাহলে এখানে কি ধরলাম যে এটা আমাদের সি মানে বক্রতা কেন্দ্র, তাহলে যদি হয় তাহলে আলো কি, আলো এই বক্রতা কেন্দ্র অভিমুখী আসছে, বাট আলো তো যেতে পারবে না এখানে, কেন, এই সাইডে কোলে দেওয়া আছে। তাহলে কি হবে, তাহলে বক্রতা কেন্দ্র অভিমুখী আসা মানে কি, তাহলে ও বক্রতা কেন্দ্র দিয়েই যাবে আফটার রিফ্লেকশন। কেন হচ্ছে এরকম, কেন আমরা কিন্তু অলরেডি বলেছি, মানে আমরা অলরেডি পড়া আছে যে লম্ব আপতন, আমাদের অলরেডি পড়া আছে লম্ব আপতন। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়, লম্ব আপতনের ক্ষেত্রে আলো যদি কোনো মানে তলের অঙ্কিত অভিলম্ব যদি বরাবর পড়ে, অ্যাকচুয়ালি অঙ্কিত অভিলম্ব বরাবর পড়ছে মানে কি, তলের সঙ্গে লম্ব ভাবে পড়ছে, তাই না, যে অ্যাকচুয়ালি অঙ্কিত অভিলম্ব কি হয়, অঙ্কিত অভিলম্ব মানে কি বোঝায়, যে তলের সঙ্গে যেটা লম্ব বোঝায় মানে 90 ডিগ্রি। তাহলে আলো যদি তার মানে এটা কি তলের সঙ্গে লম্ব, তাহলে এটা কি আমাদের তলের অঙ্কিত অভিলম্ব। তাহলে আলো যদি অঙ্কিত অভিলম্ব বরাবর এসে পড়ে তাহলে কি হবে, আফটার রিফ্লেকশন আলো সেই পথে যাবে। কেন, লম্ব ভাবে পড়ছে মানে কি 0 ডিগ্রি আপতনে পড়ছে, তাহলে 0 ডিগ্রি আপতনে পড়ছে মানে তাহলে 0 ডিগ্রি প্রতি ফলন কোণ করে বের হবে, তাই তো, যে আমাদের প্রতিফলনের সূত্র I = R, তাহলে আইটা কত 0, তাহলে আরটা হবে 0। তাহলে আলো যদি অঙ্কিত অভিলম্ব বরাবর পড়ে তাহলে আলো ওই অঙ্কিত অভিলম্ব বরাবর যাবে, তাহলে এখানে আমরা কি বলি লম্ব আপতন। তাহলে কি বললো যে আলো যদি বক্রতা কেন্দ্র দিয়ে পড়ে তাহলে আলো বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে। কেন পাস করবে, এটাও বলা হয়েছিল, টোটাল কনসেপ্টটাই আমি বলেছিলাম। যদি ক্লাস দেখো, প্রত্যেকটা ক্লাস একদম নিখুঁতভাবে কোনো স্কিপ না করে তাহলে টোটাল লাইট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই বক্রতা কেন্দ্র দিয়ে আসা মানে কি বোঝায়, যে অ্যাকচুয়ালি বক্রতা কেন্দ্র দিয়ে আসা মানে কি বোঝায়, যে লম্ব আপতন হওয়া। কেন, কারণ অ্যাকচুয়ালি এটাও বলা হয়েছিল যে কোনো গোলীয় তলের উপর আমি যেখান থেকেই লম্ব টানি না কেন, কি বললাম, যে সাপোজ এটা এরকম আছে, এরকম বললাম, হ্যাঁ এটা হচ্ছে গোলক, হ্যাঁ, তাহলে এবার আমি এখান থেকে লম্ব টানলাম, তাহলে কি হবে, লম্বটা সেন্টার দিয়ে পাস করবে, এখানে টানলাম, এখানে টানলাম লম্ব, তাহলে কি সেন্টার দিয়ে পাস করবে, এখানে লম্ব সেন্টার, এখানে লম্ব সেন্টার, এখানে লম্ব সেন্টার, এখানে লম্ব সেন্টার, মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি বক্রতা এটা কি সেন্টার, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে লাইন টানলে কি হবে, এটা অবশ্যই কি এই বক্রতার লম্ব বোঝাচ্ছে, যেটা আমাদের কি বলেছিলাম সাইকেলের স্পোক, তাই তো। তাহলে এবার তাহলে এই লাইনটা বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া, তার মানে কি এই তলের সঙ্গে লম্ব। যদি বলা হয় এটা, তাহলে এই লাইনটা কি বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, তার মানে তাহলে তলের সঙ্গে লম্ব হয়ে গেছে, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এই সি থেকে আমি যদি লাইন টানি, মানে এই গোলীয় তল থেকে সি এর উপরে আমি মানে গোলীয় তল থেকে এই যে সেন্টারের সঙ্গে আমি যদি লাইন টানি, সেই তাহলে লাইন কি হবে, অবশ্যই এটা হচ্ছে লম্ব। কারণ অ্যাকচুয়ালি কি কোন তলের সঙ্গে এই সেন্টারে যদি যুক্ত করে দিই তাহলে কি হবে, তাহলে এই যুক্ত করলে তাহলে কি বোঝায়, তাহলে এটা তলের সঙ্গে লম্ব বোঝায়। তার মানে তাহলে কোন আলো বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে বক্রতা কেন্দ্র বরাবরই পাস করবে, কেন, সেক্ষেত্রে লম্ব আপতন হবে।
এবং বক্রতা কেন্দ্র দিয়ে যে লাইন যায়, মানে যেটা বলবো যে আমাদের যদি বলা হয় যে যেটা ব্যাসার্ধ হবে সেটা কি ওই তলের সাথে লম্ব। তাহলে বক্রতা কেন্দ্র যদি আলো যায় তাহলে বক্রতা কেন্দ্র দিয়েই আলো পাস করবে আফটার রিফ্লেকশন, কেন এখানে লম্ব আপতন করবে। লম্ব আপতনের ক্ষেত্রে আলো যে পথে যাবে আলো সেই পথেই মানে প্রতিফলিত হবে। তাহলে এটা আমাদের তিনটা কনসেপ্ট, এই তিনটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে ওই যে ইমেজ ফর্ম করার ক্ষেত্রে। তাহলে কি বললাম ফার্স্ট কনসেপ্ট, যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। সেকেন্ড কনসেপ্ট, যে আলো যদি এবার যদি ফোকাস দিয়ে আসে তাহলে আফটার রিফ্লেকশন সমান্তরালভাবে যায়, কেন আলো প্রত্যাবর্তনশীল। এবং আলো যদি সি দিয়ে যায় তবে আলো সি দিয়ে পাস করবে, কারণ সি দিয়ে যাওয়া মানে কি আলো লম্ব আপতন হওয়া। ক্লিয়ার? এই তিনটা কনসেপ্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা কনসেপ্ট বলে দিই, সেটা হলো যদি বলা হয় যে আলো মেরুতে আসলো, মেরু মানে কি, মানে যদি বলে আলো এভাবে আসলো মেরুতে, যদি মেরুতে আপতিত হয়, মেরু এটাকে আমরা কি বলি, এটাকে বলি মেরু। কেন? প্রতিফলক তলের মধ্যবিন্দু মেরু। তাহলে যদি আলো যদি মেরুতে আসে তাহলে কি হবে, তাহলে যদি মেরুতে আসে তাহলে এই যে তলের সঙ্গে যেটা প্রধান অক্ষ এটাই কি হবে এখন আমাদের অঙ্কিত অবিলম্ব, তাই না? কারণ এই যে তলে এসে পড়ল তাহলে এই তলের সঙ্গে লম্ব সেটা কি প্রধান অক্ষ। তাহলে আপতিত আলো যদি মেরুতে এসে পড়ে তবে এই প্রধান অক্ষ অর্থাৎ এক্ষেত্রে ওই অঙ্কিত অবিলম্বের সঙ্গে একটা সাপোজ একটা কোণ করলো আই, তাহলে কি হবে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে সমান। তাহলে আলো তো এই দিকে তো যাওয়ার কোনো রাস্তাই নেই, তাহলে আলোকে তো আলোকে কি করতে হবে, ও তো ফিরে আসতে হবে না প্রথম মাধ্যমে। তাহলে আমরা কি জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই আফটার না বিফোর রিফ্লেকশন, তাহলে যে কোণ করে আসবে তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, ও সেম কোণ করে বের হবে। তার মানে তাহলে কোন আলো প্রধান অক্ষের সঙ্গে যদি তির্যকভাবে এসে মেরুর সঙ্গে যদি আই কোণ করে আসে তবে সেম, তাহলে কি সেম কোণ করে কি সে ও এভাবে পাওয়া হবে। সেম এখানেও তাহলে কি হবে, তাহলে এইভাবে আসলো এসে কি হবে এটা তল, তাই তো এখানে তলে এসে বললো এটা কি, তাহলে এই তলের সঙ্গে এটা কি অঙ্কিত অবিলম্ব, তাহলে যে কোণে আসবে আলো সেম কোণেই বার হবে। তাহলে আলো যদি মেরুতে আসে তাহলে আফটার রিফ্লেকশন ওইভাবে পাওয়া হবে। এই চারটা কথা আমাদের মেন দরকার, ঠিক আছে? তাহলে আমরা এগোচ্ছি নেক্সটে, যে এই নেক্সট গুলো করার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ অ্যাকচুয়ালি আমি যদি অ আ ক খ বা এ বি সি ডি যদি না জানি তাহলে আমি বই পড়তে পারবো না। তাহলে আমাদের বই পড়ার জন্য আগে কি দরকার, আগে আমাদের অক্ষর চিনতে হবে, এ বি সি ডি কি বিভিন্ন বর্ণমালা আমাদের চিনতে হবে। সেই জন্য সেম ভাবে যে যদি আমাদের যদি এগোতে হয় ইমেজ ফর্ম করার জন্য তাহলে আমাদের বেসিক কিছু অ ক খ শিখতে হবে, সেটা শিখলাম। তাহলে নেক্সট কি হচ্ছে আমাদের গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। এবার গোলীয় দর্পণ হয় কয় প্রকার, দু প্রকার, একটা অবতল একটা উত্তল। তাহলে আগে আমরা দেখাবো অবতল দর্পণের ক্ষেত্রে, মানে অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে অবস্থিত বস্তুর ইমেজ ফরমেশন। তাহলে প্রথম হচ্ছে কার ক্ষেত্রে হচ্ছে, প্রথম হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। মেন হেডিং কি হবে আমাদের, অবতল দর্পণের ক্ষেত্রে ইমেজ ফরমেশন। এবং যেগুলো বললাম বেসিক কনসেপ্ট এগুলোই আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথম, বস্তু অসীমে অবস্থিত, মানে অ্যাকচুয়ালি অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি অসীমে থাকে, অসীম বলতে কি বোঝায়, যে অ্যাকচুয়ালি দর্পণের সাপেক্ষে বস্তু অনেক দূরে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা কি বলি, যে আমরা বলি যে আমাদের সাপেক্ষে সূর্য কোথায় আছে, প্রায় 15 কোটি কিলোমিটার। তাহলে এই 15 কোটি কিলোমিটারকে আমরা কি বলি, প্রায় অনেক দূরত্ব, মানে অসীম দূরত্ব। তাহলে বস্তু অসীমে আছে, তাহলে বস্তু আছে অসীমে। ভালো করে দেখো,
এখানে আমাকে টোটাল 6টা ছবি আমাকে আঁটাতে হবে। কেন 6টা ছবি যদি আমি একটাতে যদি করি তাহলে না তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে প্রত্যেকটা না ছবির সঙ্গে মানে লিঙ্ক করতে সুবিধা হবে। সেই জন্য আমি মানে ছোট ছোট করে আমি 6টা ছবি আঁকাচ্ছি। কেন লিঙ্ক করতে মানে সুবিধা হবে, যে প্রত্যেকটা ছবির সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক কি আছে। তাহলে ভালো করে দেখো, এবং এগুলো কিন্তু মাধ্যমিকে আসে, এগুলো মাধ্যমিকে আসে, তোমাকে বলে দেবে যে এই অবতল দর্পণের বস্তু এখানে আছে, তাহলে প্রতিবিম্বর আকৃতি প্রকৃতি কেমন হবে সেটা রশ্মিচিত সাথে দেখাও। এটা মাধ্যমিকে আসে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এগুলো ছবি আসে না, কিন্তু এগুলো ছবির সাহায্যেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে হয়। এই এখানে অবতল দর্পণের ক্ষেত্রে টোটাল 6টা ছবি হবে। এই যারা এইচএস ক্যান্ডিডেট তাদের এই অবতল দর্পণের 6টা ছবি যদি তোমরা যদি জানো, বা বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে যদি প্রতিবিম্ব কেমন করা হয় যদি জানো, তাহলে তোমাদের বিশেষ করে যারা ক্লাস 12 ক্ষেত্রে তোমাদের এই দর্পণের অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না। তোমরা অঙ্ক দেখেই তোমাদের মাথার মধ্যে অলরেডি ছবিটা চলে আসবে, এবং ছবি আসলেই তোমাদের অঙ্ক 90% কমপ্লিট হয়ে গেছে। আলোর ক্ষেত্রে মেন ছবি ইম্পর্টেন্ট, আলোর ক্ষেত্রে মেন ছবি। আলোর ক্ষেত্রে যে যত ভালো করে ছবি দিয়ে বুঝতে পারবে তার কাছে আলো বেশি ক্লিয়ার হবে এবং সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার। এবং আলোর কোনো কোশ্চেন যদি কমন নাও পায়, সাপোজ কমন যদি নাও পায়, তবুও কি ওই যে কনসেপ্ট দিয়ে ও সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে, সেটা আমার চ্যালেঞ্জ থাকবে। দ্বিতীয়টা যদি বুঝো, তাহলে এটাকে আমাদের অবতল দর্পণ, তাহলে এটা আমাদের প্রধান অক্ষ। তাহলে আলো কিভাবে আসলো? আলো মানে অ্যাকচুয়ালি বস্তু কোথায় আছে? বস্তু আছে অসীমে, বস্তু আছে অসীমে। তাহলে বস্তু অসীমে থাকা মানে কি বোঝায়? বস্তু অনেক দূরে আছে। তাহলে অসীম থেকে আগত আলো কেমন হয়? অসীম থেকে আগত আলো হয়, অসীম থেকে আগত আলো কেমন হয়? যে অসীম থেকে আগত আলো হয় পরস্পর সমান্তরাল। অসীম থেকে আগত আলো কি হবে? পরস্পর সমান্তরাল, কিন্তু এই প্রধান অক্ষের সঙ্গে হবে তির্যক। কেন? কারণ অ্যাকচুয়ালি তোমরা ভালো করে বুঝতে পারবে যে সাপোজ আমরা এখানে কি নিই? আমরা এখানে নিই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিই, তাই তো? তার মানে কি এই উন্মেষটা খুবই স্মল, তাই তো? আর সূর্য সবাই জানো হ্যাঁ যে এটা কি, এটা তো অনেক দূরে আছে, আর এটা আছে সূর্য অনেক অনেক বড়। তাহলে এই দেখো মেন কনসেপ্ট হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এটা খুবই স্মল, মানে উন্মেষটা খুবই স্মল। হ্যাঁ, উন্মেষটা মানে অ্যাকচুয়ালি উন্মেষ খুব স্মল, এবং এটা অনেক দূরে আছে কার সাপেক্ষে? ওই বস্তু সাপোজ সূর্য। তাহলে সূর্য তো অনেক বড় না, সূর্য তো অনেক বড়, আর দর্পণ এখানে আছে। তাহলে এই যে সূর্যের যে আলো, যে সূর্য থেকে যে আলো সেটা আসছে কিভাবে? সেটাই দর্পণে পড়ছে কিভাবে? এই যেভাবে না সমানভাবে তো পড়ছে। কেন? সূর্য ইমাজিন করো হ্যাঁ, যে সূর্য অনেক বড়, আর এখানে আছে দর্পণ। তাহলে সাপোজ তাহলে তোমার তাহলে আলোটা কিভাবে আসবে? এভাবে আসবে। তাছাড়া তুমি এটা কনসিডার করতে পারো যে সাপোজ তুমি ধরো যে আইফেল টাওয়ার নাম শুনেছো, ফ্রান্সের আছে। তো সাপোজ যে এবার ও সাপোজ ওটা বাদ দাও, যে সাপোজ একটা লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ অনেক বড় একটা লোক হোক বা তাল গাছ দাঁড়িয়ে আছে। তাহলে তুমি এবার তুমি এবার নিচ থেকে তুমি দেখো যদি তাল গাছকে, তাহলে তোমার চোখে ওই তাল গাছের আলো কিভাবে আসবে? আসবে না তির্যকভাবে। সেম ওই তাল গাছটা কি আমাদের সূর্য, আর যে লোক যেটা দাঁড়িয়ে আছে ওটা আমাদের ওই ক্ষুদ্র দর্পণটা। তাহলে ওখান থেকে আলো কিভাবে আসবে? ওই দর্পণে তির্যক এবং পরস্পর সমান্তরাল। কেন? এটা ক্লাস 12 এর কনসেপ্ট। অসীম থেকে আগত আলো সমতল তরঙ্গ মুখ নিয়ে আসে। এই তরঙ্গ মুখ কি সেটা তোমাদের ক্লাস 12 এ আছে। আপাতত শুধুমাত্র যতখানি সম্ভব আমি ক্লাস 10 এর জন্য আমি ততটাই আমি একদম খুব ডিটেলসে বুঝাচ্ছি। তাহলে আলো কি আসবে? অবশ্যই তির্যক। বুঝতে পারলে কেন? বস্তু অনেক দূরে আছে, অসীমে আছে, কি হবে? এটা খুব স্মল, তাহলে আলো কিভাবে আসছে? তির্যক, বাট
পরস্পর আলো হবে সমান্তরাল। কেন? কারণ অসীম থেকে আগত আলোর তরঙ্গমুখ হয় সমান্তরাল। এটা ক্লাস 12 এ আছে, ক্লাস 12 এ যাবে। তাহলে বস্তু কোথায় আছে? অসীমে। তাহলে অসীম থেকে আগত আলো কি হবে? আমরা যদি ফার্স্টে কি করছি? অবতল করছি। হ্যাঁ, তাহলে আগত আলো কি হবে? পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান আকর্ষণ তির্যক। তাহলে ঠিক আমরা আগেই বললাম, আমরা আগেই পড়েছি, জানলাম। তাহলে এই আলোটা কি হবে? এইভাবে এসে নিয়ে যে কোণে আসলো সেম কোণেই দেখবে। আর এও কি আলো, এখানে কি আছে? তলটা আছে, তাহলে কি হবে? আফটার রিফ্লেকশন ও এভাবে আসবে। তাহলে এই এই আলো তাহলে কি হলো? এই আলো আফটার রিফ্লেকশন এই পথ দিয়ে আসলো এবং এও এসে নিয়ে এই পথ দিয়ে এসে এখানে মিট করলো। তাহলে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা এরকম না যে এ আলো আগে আসলো তারপর এই আলো আসলো, মানে কখনোই না যে এই আলো আসলো, এই আলো বললো ভাই আমি চলে এসেছি তুই আয়, ওরকম ব্যাপারটা না। যে অ্যাকচুয়ালি আলো আলো একসঙ্গে এসে কি হয়েছে? আলো একসঙ্গেই এসে একসঙ্গে কি আপতিত হয়ে এই পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে আমরা অবশ্যই জানি যে প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর ওই আলো যে পয়েন্টে মিলিত হবে বা যে বিন্দু থেকে অপসৃত হবে বলে মনে হবে, সেই পয়েন্টে কি হয়? ওই বস্তুর ইমেজ বা প্রতিবিম্ব গঠিত হয়। তাই তো আমরা কি বলেছি যে কোনো বিন্দু থেকে আগত আলো প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে কি হয়? যে যেখানে মিলিত হয় বা মানে কি সেটা কি? সেটা প্রতিফলনের পর বা প্রতিসরণের পর ওই আলো যেখানে মিলিত হবে তাহলে সেই পয়েন্টে কি হবে? ওই বস্তুর ইমেজ গঠন করবে। তার মানে তাহলে এই আলো কি আসলো, তাহলে এই আলো আসলো, তাহলে এসে প্রতিফলনের পর কোথায় মিলিত হলো? এই পয়েন্টে হলো, মানে এই পয়েন্টে মিলিত হলো। তাহলে এই পয়েন্টে কে সৃষ্টি হবে? ওর এই পয়েন্টে কে সৃষ্টি হবে সেটা তার আগে এই যে এই পয়েন্টে কি, এই পয়েন্টে কি হয়? এই পয়েন্ট হয় ফোকাস। হ্যাঁ, যে এটা কি আমাদের গোলীয় দর্পণ, তাহলে গোলীয় দর্পণের এটা কি আমাদের ফোকাস। তাহলে এবার তাহলে কি হলো? এই আলো সমান্তরালভাবে আসলো, এসে আফটার রিফ্লেকশন কি হলো? যে এই আলো এই পয়েন্টে মিলিত হলো। তাহলে এই পয়েন্টে মিলিত হলো মানে কি? তাহলে এখানে কি হবে? ওই অসীমে অবস্থিত বস্তু প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে সেটা প্রতিবিম্ব সৃষ্টি কেমন হবে? এরকম, তাই তো? যে সাপোজ যদি বলা হয়, সাপোজ যে বস্তু এইভাবে ছিল, আলো গেল এখানে সৃষ্টি হলো, তার মানে তাহলে তাহলে এখানে কি আলোটা মানে প্রতিফলনের পর আলো মিলিত হলো নাকি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে? যে এখানে কি এখানে যে আপতিত আলো প্রতিফলনের পর কি একটা পয়েন্টে মিলিত হলো, তার মানে যদি মিলিত হয় তাহলে কি সৃষ্টি হয়? সদ্বিম্ব। এবং অসীমে আছে, তাহলে অসীম মানে কি? সূর্য অনেক 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 বড় সাইজ, অনেক বড় আকৃতির, বাট এখানে ওই বস্তুর কি হলো? প্রতিবিম্ব কি হলো? এই যে জাস্ট এতটুকুটা হলো, তার মানে প্রতিবিম্ব কি হলো? প্রতিবিম্ব ছোট হয়ে গেল এবং সদ্বিম্ব হলো প্রতিবিম্ব। এবং এবং সেটা কি? সেটা হলো উল্টা, যে অ্যাকচুয়ালি কি সূর্য ছিল এখানে, ছিল এরকম ছিল সূর্য, হ্যাঁ এরকম ছিল সোজা, তাহলে কি হলো? এই আলো এসে নিয়ে এখানে উল্টা হয়ে গেছে। তাহলে এবং সেটা গঠন হয়েছে কোথায়? সেটা গঠন হয়েছে কোথায়? হয়েছে ফোকাস তলে। কেন? আমরা ফোকাস তল কি আমরা সেটাও জেনেছি। এটা মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্ব যে তল তাকে আমরা কি বলি? ফোকাস তল। তার মানে বস্তু আছে অসীম, এখানে অসীম থেকে আগত আলো অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রতিবিম্ব গঠন হয়েছে কোথায়? ফোকাস তলে, ফোকাস তলে। এবং প্রতিবিম্বের প্রকৃতি কি হয়েছে? সদ্বিম্ব, ছোট এবং এবং অবশীর্ষ মানে উল্টা। এখানে কি ছিল? বস্তুটা এরকম ছিল সোজা, আর এখানে সেটা উল্টা হয়ে গেছে। তাহলে তোমরা এখানে লিখতে পারবে যে 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 প্রতিবিম্ব প্রকৃতি কেমন হয়েছে? প্রতিবিম্বের প্রকৃতি হয়েছে সদ্বিম্ব, সদ্বিম্ব। হ্যাঁ, সদ্বিম্ব। সদ্বিম্ব কেন? কারণ মিলিত হয়েছে, সদ্বিম্ব কেন? মিলিত হয়েছে। আর সেকেন্ড কি হয়েছে? সেকেন্ড হয়েছে ছোট, সেকেন্ড হয়ে গেছে হচ্ছে ছোট, ছোট। আর এবং কি
অবশিষ্ট মানে মানে কি বোঝায় উল্টা। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে বস্তু অসীমে অবস্থান করলে অবতল দর্পণের ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান কি হবে, তাহলে অবস্থান কোথায় হবে, অবস্থান কোথায় হবে, ফোকাস তল। হ্যাঁ, এখানে লিখছি ছোট করে, কেন আমাকে 6টা ছবি এখানে আঁকতে হবে। তাহলে অবস্থান কোথায় হবে, ফোকাস তলে। প্রকৃতি কি হবে, সববিম্ব। আকৃতি কি হবে, ছোট এবং অবশিষ্ট। ক্লিয়ার? এবার তাহলে সেকেন্ড এবং সেকেন্ডে যাই। সেকেন্ড হচ্ছে বস্তু না এবার আস্তে আস্তে সরছে। এবার সেকেন্ড হচ্ছে বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান, মধ্যে আছে। বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে মানে কেমন ব্যাপারটা, এরকম। মানে কেমন, এরকম যদি বলা হয় এটা কি অবতল দর্পণ, তাই তো? এটা আমাদের 6টা ছবি আঁটবে দেখি। তাহলে এটা কি আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে মেরু। আর এখানে যদি বলা হয় যে এটা আমাদের সি, এটা আমাদের হলো কি সি। সি মানে কি, বক্রতা কেন্দ্র। তাহলে ও থেকে সি কি, বক্রতা ব্যাসার্ধ। ঠিক, তাহলে বক্রতা ব্যাসার্ধের ঠিক মাঝখান, ঠিক মিডিল পয়েন্টে কি হবে, আমাদের হয় ফোকাস, তাই তো? এটা হয় ফোকাস। এবং এই ছবি খুব মেজারমেন্ট ছবি, কেন সম্পূর্ণ না, এই ডিসটেন্স যদি সমান না হয় তাহলে ছবি কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে কি ধরলাম যে বস্তু কোথায় আছে, বস্তু আছে অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে এটা কি আমাদের বক্রতা কেন্দ্র। আর অসীম মানে কি, অসীম কোন দিকে আছে, এটা বক্রতা কেন্দ্র। আর অসীম তো এই সাইডে আছে, তাহলে এইদিকে অসীম, এখানে বক্রতা কেন্দ্র। তাহলে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে কি আছে, এখানে বক্রতা কেন্দ্র, এখানে অসীম, তাহলে ওর মাঝে আছে বস্তু। তাহলে এবার কি বস্তু অনেকটা কাছে চলে এসেছে। তাহলে এবার তাহলে কি হবে, আলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে গেল। তাহলে কি বললাম, আলো গেল কেমন, সমান্তরাল হয়ে গেল। গিয়ে কি হবে, গিয়ে এবার এই আলোটা আফটার রিফ্লেকশন, এই যে বলেছিলাম মেন 3টা বেসিক কনসেপ্টের মধ্যে একটা পড়লো। তাহলে আলো কি সমান্তরাল যদি যায় তাহলে কি হবে, আফটার রিফ্লেকশন ও মুখ্য ফোকাস দিয়ে পাস করবে। এবং তার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই, সেটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে বস্তু। হ্যাঁ, এই বস্তু থেকে শুধুমাত্র যে দুটি মাত্র আলো যাচ্ছে সেটা না, এই বস্তু থেকে অসংখ্য আলো বেরোচ্ছে, মানে অসংখ্য লাইট বিম বেরোচ্ছে। বিম মানে বান্ডিল, মানে লাইটের বান্ডিল বাড়াচ্ছে। বাট আমরা এতগুলো না লাইট ধরলে আমাদের ছবিটা অস্পষ্ট হবে, সেই জন্য আমরা যে কোনো দুটা আলো ধরবো, একটা ওর হেডের আলো, একটা ওর টেলের আলো। হ্যাঁ, দুটা আলো দিয়ে আমরা করবো। কিংবা আবার হেড থেকে আমরা দুটো আলো ধরতে পারি, হেড থেকে আমরা দুটো আলো ধরতে পারি, শুধু হেড থেকে। অ্যাকচুয়ালি আমি তোমাদের না ফার্স্টে সব দেখাই দেবো যে হেড থেকে গেলে কেমন হবে, বডি থেকে গেলে কেমন হবে, কোনো সমস্যা নেই, শুধু প্রথম কিছু দেখতে থাকো। তাহলে আলো তাহলে কেমন আসলো, তাহলে আলো আসলো সমান্তরাল হয়ে আসলো। তাহলে হিসেবে আফটার রিফ্লেকশন কি হবে, ফোকাস যাবে। এবং কি আমরা নেবো কি, অনলি দুটা রে নেবো যাতে সুবিধার জন্য। এবং দুটা রে আমরা ঠিক এমন ভাবে নেব যেটা ওর পসিবিলিটি মানে অ্যাকচুয়ালি কি, যে ওই দুটা রে কিভাবে গমন করতে পারে তার সম্ভাবনা দেখবো দুটা। তাহলে কি হলো, তাহলে এখানে কি হলো, এই আলোটা সোজা সমান্তরাল দিয়ে কি ফোকাস দিয়ে পাস করতে পারে আফটার রিফ্লেকশন। এবং এর কাছে যে রে আছে, মানে যেটা অপর রে, ওর কাছে দুটো রাস্তা খোলা আছে, একটা কি, এই রে ফোকাস দিয়ে যেতে পারে, নয়তো এই রে আবার সি দিয়ে যেতে পারে। কেন, ওর কাছে দুটো রাস্তা খোলা আছে। আমি কিন্তু আগে বলেছি সমান্তরাল ভাবে আসলে ফোকাস দিয়ে যাবে,
ফোকাস দিয়ে গেলে আফটার রিফ্লেকশন সমান্তরাল যাবে, যদি সি দিয়ে যায় তবে সি দিয়ে পাস করবে, তাই তো? তাহলে এর কাছে কি এই অবস্থানে এই বস্তুর কাছে তিনটা রাস্তা খোলা আছে, সমান্তরাল ভাবেও যেতে পারে, ফোকাস দিয়েও যেতে পারে, এবং বক্রতা কেন্দ্র দিয়ে গিয়েও মানে তিনটা ভাবে গিয়েও আপতিত হতে পারে। তাহলে একটা কি হলো, সমান্তরাল ভাবে গিয়ে নিয়ে ফোকাস দিয়ে পাস করলো। ওর কাছে আরো দুটো অপশন আছে, আমি দুটো অপশনই দেখাচ্ছি, বাট তোমরা যে কোনো দুটো অপশন দেখাবে, আমি দেখাচ্ছি তিনটা অপশন। তাহলে কি হবে, তাহলে একটা কি এই যে ফোকাস দিয়ে যাবে, তাই তো? ফোকাস দিয়ে যদি যায় তাহলে কি হবে, আফটার রিফ্লেকশন কি হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে বের হবে, তাই না? তাই তো? তাহলে কি যদি যায় ফোকাস দিয়ে তাহলে কি হবে, আফটার রিফ্লেকশনও সমান্তরাল ভাবে বার হয়ে যাবে, এবং ওর কাছে আরেকটা কি রাস্তা খোলা আছে, সি দিয়ে যাওয়া, সি। তাহলে কি ও যদি সি দিয়ে যায় তাহলে কি ও সি দিয়েই পাস করবে, তাই না? ও সি দিয়ে গেলে সি দিয়েই ও কিন্তু পাস করবে। তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি একটা এই লাইট, একটা এই লাইট, একটা এই লাইট, তাহলে কি, তাহলে তিনটা লাইট কি একসঙ্গে বেরোচ্ছে, তিনটা কেন, এখানে হাজার হাজার লাইট বেরোচ্ছে। জাস্ট আমরা কি এখানে দেখালাম তিনটা, দেখো এখানে তিনটা যদি দেখাই, তিনটা দেখালে কি ছবিটা কেমন জানো, মানে ঘিজিবিজি হয়ে গেছে, তাই তো? সেই জন্য আমরা দেখাই দুটা দিয়ে দেখাই। তাহলে কি হবে, তাহলে সমান্তরালভাবে গিয়ে ফোকাস দিয়ে পাস করলো, ফোকাস দিয়ে গিয়ে সমান্তরালভাবে পাস করলো, সি দিয়ে গিয়ে সি দিয়ে পাস করলো। মানে অ্যাকচুয়ালি কি এই রে হোক বা এই রে হোক বা এই রে হোক যদি যায় তাহলে কি দেখো, তাহলে তিনটা রে কি ওরা একটাই পয়েন্টে মিট করলো। তার মানে কি আমি একটা দিয়ে মানে দুটো দিয়ে দেখাই, মানে যে কোনো দুটো দিয়ে দেখাই তো কি হবে, ওরা প্রত্যেকটা কি এখানেই মিট করবে। তাহলে এই আফটার রিফ্লেকশন এখানে মিট করছে, তাহলে মিট করছে মানে কি, তাহলে এই বস্তুটি প্রতিবিম্ব এখানেই সৃষ্টি হয়েছে, এবং সেটা কেমন, ছোট না বড়, সেটা এর থেকে ছোট, সোজা না উল্টা, সেটা উল্টা, এবং কোথায় হয়েছে, এটা কি সি, এটা এফ, তাহলে সি এবং এফ এর মাঝখানে। ক্লিয়ার? তাহলে বস্তু যদি থাকে কোথায়, অসীম এবং সি এর মাঝে, তবে প্রতিবিম্ব গঠন কোথায় হবে, সি মানে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে। প্রকৃতি কেমন হবে, সদ্বিম্ব মিলিত হচ্ছে, অবশিষ্ট মানে উল্টা হবে এবং ছোট হবে, বস্তু থেকে ছোট হবে। এবং তোমাদের মনে এটাও প্রশ্ন হতে পারে যে স্যার যদি আলো যদি যেটা কি হবে, এই বডি থেকে, বডি দেখো তো, তাহলে যদি বলতাম যে আলো এসছে কোথায়, এই বডি থেকে, তাই তো? তাহলে আমি কি দেখালাম, এসছে আলো হেড থেকে, হেড, তাহলে এই হেড কি, এই হেড এখানে এসছে। তাহলে যদি বলি বডি, তাহলে আমি দেখাচ্ছি বডি, হ্যাঁ, যদি দেখাই বডি, তাহলে দেখো, তাহলে কি হবে, একদম টোটালটাই, এটা কোনো ম্যাজিক না, এটা টোটালটাই কি একদম যে রিয়েল কেস, এটা টোটালটাই আমাদের সায়েন্টিফিক ভাবে আমরা ব্যাখ্যা দিচ্ছি তো না এটা। তার মানে কি এই হেড ছিল কোথায়, এই হেড ছিল এখানে ছিল। তাহলে এবার আমি দেখাচ্ছি বডি, তাহলে যদি বডি দেখাই তাহলে কি হবে, টোটালটাই কনসেপ্টের হবে। এটা কি ছিল, এটা আমাদের সি, এটা আমাদের এফ, তাই তো? এবার যদি বলি বডি, জাস্ট আমি দেখাচ্ছি একটা, হ্যাঁ আমি তো দেখাচ্ছি যে যদি বলি বডি, তাহলে এখান থেকে কি লাইট গেল সোজা, তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, ও এই ফোকাস দিয়ে পাস করবে, তাই তো? এবং যদি আলো যদি ফোকাস দিয়ে যায় তবে আফটার রিফ্লেকশন ও সমান্তরাল, তবে কি আলো হচ্ছে যদি যায় সোজা তাহলে যাবে আফটার রিফ্লেকশন ও সমান্তরাল ভাবে পাস করবে, তাহলে অ্যাকচুয়ালি সমান্তরাল ভাবে পাস করবে। আর যদি যায় সি দিয়ে, যদি এই বডি থেকে, হ্যাঁ যদি যায় সি দিয়ে তবে আলো সি দিয়ে পাস করবে। দেখো ওর হেড ছিল এখানে, বাট বডি কোথায় হলো, এখানে। তার মানে কি যে অ্যাকচুয়ালি যদি বলি এই পয়েন্ট, তাহলে কি হবে, এই পয়েন্ট এখানে হবে, এই পয়েন্ট এখানে হবে। তার মানে কি যে অ্যাকচুয়ালি এখান থেকে কি আলো শুধু হেড থেকে না, আলো হেড তার নিচে থেকে, মানে কি আলো প্রত্যেকটা পয়েন্ট থেকে আলো বের হচ্ছে।
এবং প্রত্যেকটা আলোই কি আফটার রিফ্লেকশন কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ মিট করছে। তার মানে এই টোটাল যে বডিটারই কি ইমেজ এখানে সৃষ্টি হচ্ছে। বাট আমরা শুধু দেখাই কি শুধু দুটা, কেন এত যদি আলো দেখায় তাহলে যে ছবি বোঝাই যাবে না, তুমিও বুঝতে পারবে না, আর যে যে তোমার যে খাতা চেক করবে এক্সামিনার তিনিও বুঝতে পারবেন না। সেই জন্য কি আমরা আমাদের সুবিধার জন্য আমরা শুধু দুটা রে দিয়ে দেখাই, এবং আমরা কি যে কোনো দুটা পসিবল মানে পথ দিয়ে দেখি, নয় সমান্তরালভাবে এসে ফোকাস, নয় ফোকাস দিয়ে এসে সমান্তরাল, সি দিয়ে এসে সি, নয় মেরু দিয়ে এসে মেরু দিয়ে পাস করবে, তাই তো? আমরা কি আমরা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে না এটা শুধু মুখস্থ করলেই হলো, হ্যাঁ যে এখান থেকে আসলো এভাবে আসলো, বা যদি থাকে সি এবং অসীমের মাঝে তাহলে এভাবে হবে। এটা মুখস্থ কোনো ব্যাপার না, টোটালটাই কি আমাদের সায়েন্টিফিক ব্যাপার। আমি শুধু কি তোমাদের বইয়ে দেখানো হয়েছে দুটা, তার মানে শুধু কি তোমাদের বইয়ে দেখানো কি হয়েছে শুধু দুটা রে দিয়ে, তার মানে শুধু দুটা রে দিয়েই না, অসংখ্য রে আছে। বাট আমাদের সুবিধার জন্য আমরা কি দুটি রে দিয়ে দেখাই আর দুটি পসিবল কেস দিয়ে দেখাই তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ। কিন্তু এখানে অসংখ্য আলো আসছে কিন্তু। তাহলে এটাকে আমি আবার ভালো করে আঁকাচ্ছি, কারণ কি এটা আঁকার মধ্যে বোঝার জন্য। তা আমি আবার ভালো করে আঁকাচ্ছি। তার মানে এটা কি অবতরণ, এখানে ধরলাম যে এখানে কি আছে সি, তাই তো? ঠিক আছে, মাঝখানে কি হবে আমাদের ফোকাস, তাহলে বস্তু কোথায় আছে অসীম এবং সি এর মাঝে আছে বস্তু। তাহলে কি হলো আলো এই সমান্তরাল গেল, আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে পাস করলো, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এবার তোমার কাছে দুটো আছে কেস, একটা এ দিয়ে ধরতে পারো, আরেকটা সি দিয়ে ধরতে পারো, দুটো তো একই হবে, তাই দুটো হবে সেম হবে। তাহলে যদি ধরি যে ও সি দিয়ে যায়, সরি সি, তাই তো? যদি বলা হয় যে আলো যদি দুটো রে হবে, তাহলে যদি বলা হয় যে আলো যদি সি দিয়ে যায় তাহলে কি আলো ওই সি দিয়ে পাস করবে, কেন লম্ব পতন ঘটবে। তাহলে তাহলে কি হলো, তাহলে আলো এভাবে আসলো, আফটার রিফ্লেকশন এখানে মিট করলো, তাহলে এখানে কি হবে, এখানে হবে প্রতিবিম্ব সৃষ্টি হবে, তাই তো? তাহলে বস্তু যদি থাকে কোথায় অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, অবস্থান হলো বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। এবং প্রকৃতি কেমন হবে, প্রকৃতি হবে অবশ্যই সদ্বিম্ব, কেন মিলিত হচ্ছে। সেকেন্ড কি হবে, সেকেন্ড হবে অবশিষ্ট, সেকেন্ড কি হবে উল্টা না, অবশিষ্ট এবং ছোট মানে খর্বাকায়, কি হবে খর্বাকায় মানে হবে ছোট, এটা সেকেন্ড কনসেপ্ট ক্লিয়ার। এবার থার্ড নাম্বার, থার্ড কি, এবার বস্তু আছে কোথায়, এবার বস্তু আছে যদি বলা হয় বস্তু কোথায় আছে বক্রতা কেন্দ্রে, তাহলে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। বস্তু কোথায় আছে, বস্তু বক্রতা কেন্দ্রে আছে, কার ক্ষেত্রে, অবশ্যই অবতলের ক্ষেত্রে। তাহলে ছবি তো আঁকবেই না, যাই হোক। তাহলে বস্তু কোথায় আছে, তাহলে বস্তু কোথায় আছে, এটা কি, এটা আমাদের আছে সি মানে বক্রতা কেন্দ্র, আর ঠিক ওর মাঝখানে কি আছে এফ মানে ফোকাস, তাই তো? এবার বস্তু কোথায় আছে, বস্তু আছে বক্রতা কেন্দ্রে মানে এখানে আছে এবার বস্তু, বস্তু আছে এখানে। তার কি করবো, যে কোনো দুটা রে নেব এবং কি তার দুটা পসিবল কেস ধরবো যে কিভাবে যেতে পারে। তাহলে এট ফার্স্ট কি লিখবো, যে আলো কি সমান্তরাল হয়ে যাবে প্রধানকের সঙ্গে, তাহলে আফটার গেল সমান্তরাল হবে, তাহলে এবং আফটার কি হবে রিফ্লেকশন ও ফোকাস দিয়ে পাস করবে, ক্লিয়ার।
এবং কি হবে, এবং ওর কাছে আরেকটা কি পথ খোলা আছে, এর কাছে ছিল কি সি দিয়েও যেতে পারতো, আবার 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 এফ দিয়েও যেতে পারতো, বাট এর কাছে কিন্তু সি দিয়ে যাওয়ার কোনো অপশন নাই, এর কাছে অপশন একটাই খোলা আছে, সেটা কি ফোকাস দিয়ে যাওয়ার। ওই আলো যদি ফোকাস দিয়ে যায়, এই আলো যদি যায় কি হবে, এই আলো যদি ফোকাস দিয়ে যায় তবে কি হবে, তবে এই আফটার রিফ্লেকশন, তাহলে কি হবে, এই আফটার রিফ্লেকশন কি হবে, এই আলোটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে বার হবে, তাই না, এভাবে বের হয়ে যাবে, তাই তো। একটা কি হলো, আলো সমান্তরাল ভাবে গিয়ে ফোকাস, একটা কি ফোকাস দিয়ে গিয়ে নিয়ে সমান্তরাল, তাই তো আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে আফটার রিফ্লেকশন আলো কোথায় মিট করলো, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট বলতে কি বোঝায়, তুমি এখান থেকে শুধু লাইনটা শুধু টেনে দাও, তাহলে কেমন হলো, এটা হবে, তাহলে এখান থেকে হবে এইভাবে, এবং তাহলে তাহলে এবং এর সাইজ আর এই সাইজ কি হয়, সেম হয়, সেম। তাহলে বস্তু যদি থাকে কোথায়, বস্তু যদি থাকে কোথায়, যে বস্তু আছে আমাদের বক্রতা কেন্দ্রে, তবে আফটার রিফ্লেকশন, তাহলে আফটার রিফ্লেকশন তাহলে ওর প্রতিবিম্ব গঠন হবে কোথায়, বক্রতা কেন্দ্রেই হবে, এবং কেমন হবে, সৎ না অসৎ, আলো মিলিত হচ্ছে মানে কি হবে, সৎ এবং সৎবিম্ব এবং বস্তুর আকারে সমান, ক্লিয়ার, এটা হলো 3 নাম্বার। এবং এক্ষেত্রে না মানে তোমরা যখন করবে পরীক্ষাতে, তখন তোমরা অবশ্যই এখান থেকে এই ফোকাস দৈর্ঘ্য আর ফোকাস থেকে সি যাতে সমান হয়, যদি সমান না হয় তাহলে কিন্তু ছবি কিন্তু মিলবে না, ছবি কিন্তু গন্ডগোল হবে। সেই জন্য তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, যাতে পরে তুমি ইরেজার ইউজ করতে পারো, এবং ঠিক যাতে মাপ নিয়ে করো। এটা তুমি ধরো এটা 5, তাহলে এটা হচ্ছে 5 হবে, কেন আমরা তো অবশ্যই পড়েছি, আমরা অবশ্যই কি পড়েছি না, আর এর কত হয় 2f, তাহলে f মানে কত হয় r/2, তাহলে তাহলে এটা যদি r হয় তাহলে কি হবে, ওর অর্ধেকটা হতেই হবে, তাহলে এটা 10 হলে এটা 5, এটা 5 হতে হবে, তাই তো। তোমরা যদি স্কেল দিয়ে করো তাহলে একদম অ্যাকুরেট ছবি আসবে। তার মানে বস্তু আছে কোথায়, বস্তু আছে বক্রতা কেন্দ্রে, তাহলে প্রতিবিম্ব গঠন কোথায় হবে, বক্রতা কেন্দ্রেই হবে, আকৃতি কেমন হবে, সমান, প্রকৃতি কেমন হবে, সদ্বিম্ব এবং অবশিষ্ট। এবার 4 নাম্বার ছবি, এবার বস্তু কোথায় আছে, এবার বস্তু আছে সি এবং এফ এর মাঝে, দেখো তাহলে তাহলে এই 3rd নাম্বার কেসে যেখানেই বস্তু সেখানেই কি প্রতিবিম্ব, তাই তো। এবার ফোর্থ কেস, এবার বস্তু কোথায় আছে, এই বক্রতা কেন্দ্র এবং এফ এর মাঝে, তাহলে বস্তু বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত, মধ্যে, বস্তু বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত। তাহলে এটা কি হলো আমাদের, এই হলো, তাহলে এটা ধরলাম যে আমাদের সি, তাহলে ওর ঠিক আছে মাঝখানে কি হবে আমাদের এফ, মাঝখানে হবে এফ, তাহলে বস্তু আছে কোথায়, বস্তু আছে সি আর এফ এর মাঝে আছে, বস্তু এখানে আছে, এবার তাহলে কি হবে, আলো একটা আলো সমান্তরাল ভাবে যাবে, গেল, গিয়ে কি হবে, আফটার রিফ্লেকশন ওই আলো এই ফোকাস দিয়ে পাস করবে, তাই তো, একটা আলো কি হবে সমান্তরাল ভাবে গেল, গিয়ে আফটার রিফ্লেকশন কি হবে, ফোকাস দিয়ে পাস করবে, এবং এর কাছে এই আলোটা সি দিয়ে গিয়ে মানে সি দিয়ে গিয়ে আপতিত হতে পারবে না, ওর কাছে কি, তাহলে এই ক্ষেত্রে কি ওর কাছে একটাই অপশন খোলা আছে, সেটা কি, সেটা এফ দিয়ে গিয়ে
আপতিত হবে। তাহলে এই যে বস্তু কি হবে, একটা আলো সমান্তরাল দিয়ে ফোকাস, আর একটা কি হবে, একটা হচ্ছে যদি ফোকাস দিয়ে যায় তাহলে কি হবে, ফোকাস দিয়ে যায় তাহলে আফটার রিফ্লেকশন সেই আলো কি হবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে আসবে, তাই তো? এই তাহলে প্রধান অক্ষের সঙ্গে কি সমান্তরালভাবে গিয়ে ফোকাস দিয়ে গেল, একটা কি ফোকাস দিয়ে গিয়ে সমান্তরালভাবে পাস করলো। তাহলে এই আলোটা, তাহলে এই আলো আফটার রিফ্লেকশন কোথায় মিট করলো, এই পয়েন্টে। কোথায়, এই পয়েন্টে মিট করলো। কোন বস্তু, এই বস্তু। তাহলে এক্ষেত্রে বস্তু কেমন ছিল, ছোট, আর এখানে বস্তু, এখানে তাহলে ওর প্রতিবিম্ব কেমন হলো, বড়। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রেও বস্তু বড় প্রতিবিম্ব ছোট, এক্ষেত্রেও বস্তু বড় প্রতিবিম্ব ছোট, এক্ষেত্রে বস্তু সমান আকারের প্রতিবিম্ব, আর এখানে বস্তুর আকার ছোট এবং প্রতিবিম্ব কি হয়ে গেল, বড়। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে তবে প্রতিবিম্ব কোথায় হয়, তবে প্রতিবিম্ব হয় কোথায়, তবে প্রতিবিম্ব হয় যে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। এবং প্রতিবিম্বের আকৃতি কেমন হবে, অবশিষ্ট এবং কি বস্তু আকারের তুলনায় বড় হবে, এবং প্রকৃতি কেমন হবে, সদ্বিম্ব হবে, তাই না? কেন, আলো মিট করছে আফটার রিফ্লেকশন, মিট করলে কি হবে, সদ্বিম্ব হবে। ক্লিয়ার? এবং তোমাদের বলে দিই, এই যে 2 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্টকে আমরা কি বলি, একে অপরের অনুবন্ধী। অনুবন্ধী কেন, দেখো দেখো এখানে এটা কি বলে, পরস্পরের অনুবন্ধী। কি বলে, পরস্পরের অনুবন্ধী। কেন, যে বস্তু কোথায়, অসীম এবং সি এর মাঝে, বস্তু অসীম এবং সি এর মাঝে, প্রতিবিম্ব সি আর এফ এর মাঝে। আর এখানে এটা উল্টা কেসটা না, ঠিক উল্টা কেসটা না, যে বস্তু সি আর এফ এর মাঝে আর প্রতিবিম্ব কি অসীম এবং সি এর মাঝে। এবং এক্ষেত্রে কি ছিল, যে বস্তু বড় এখানে ছোট, বাট এখানে ছোট এখানে বড়। তাহলে এই দুটো কেসকে আমরা কি বলি, একে অপরের অনুবন্ধী। ক্লিয়ার? এবার নেক্সট এটা 5 নাম্বার। 5 নাম্বার কি, দেখো যদি দেখো লক্ষ্য করে দেখো বস্তু কি আস্তে আস্তে এগোচ্ছে, তাই না? দেখো বস্তু কি আস্তে আস্তে এগোচ্ছে, বস্তু অসীমে, তারপর অসীম সি এর মাঝে আরেকটু এগোলো, এখানে কি সি তে আরেকটু এগোলো, আর এখানে কি সি থেকেও আরো এগিয়ে গেছে। এবং বস্তু তো এগোচ্ছে, প্রতিবিম্ব কি হচ্ছে, আস্তে আস্তে পিছাচ্ছে। দেখো এখানে কি ছিল, বস্তু, প্রতিবিম্ব, এখানে বস্তু কি হলো, এগোলো, আর কি হলো, প্রতিবিম্ব এবার ফোকাস থেকে আর একটু এগোলো। এখানে কি বস্তু আরো এগোলো, প্রতিবিম্ব কি, বস্তু সি, এও সি, তার মানে, আর এখানে কি বস্তু সি থেকে আরো গেল এগিয়ে, আর প্রতিবিম্ব কি ও সি থেকে আরো গেল পিছিয়ে, তাই তো? দেখো বস্তু এগোচ্ছে, প্রতিবিম্ব আস্তে আস্তে এগোচ্ছে। এবার নেক্সট হয়ে গেছে 5 নাম্বার। নেক্সট হয়েছে 5 নাম্বার। 5 কি, 5 এবার তাহলে বস্তু, এবার তাহলে বলো, তাহলে বস্তু থাকবে কোথায়, ফোকাসে। তাহলে এবার হচ্ছে বস্তু ফোকাসে অবস্থিত। বস্তু অবস্থিত কোথায়, ফোকাসে। দেখাচ্ছি ছোট করে, হ্যাঁ মন দিয়ে দেখো, বস্তু কোথায় আছে, ফোকাসে। কার ক্ষেত্রে, অবশ্যই অবতলের ক্ষেত্রে। বস্তু আছে কোথায়, ফোকাসে। বস্তু আছে কোথায়, ফোকাসে। তাহলে এটা কি হচ্ছে আমাদের সি, আমাদের এফ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে বস্তু কোথায় আছে, তাহলে বস্তু আছে কোথায়, বস্তু আছে এফ এ, এফ এফ মানে কোথায়, ফোকাসে আছে বস্তু। বস্তু আছে কোথায়, বস্তু আছে ফোকাসে। বস্তু আছে কোথায়, বস্তু ফোকাসে। তাহলে কি হবে, একটা আলো যাবে সোজা, গিয়ে কি হবে, কি হলো, বস্তু আছে হচ্ছে ফোকাসে, তাহলে কি হলো, আলো, আলো গেল কি হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, সেই আলো এই ফোকাস দিয়ে পাস করবে, তাই তো? কিন্তু এবার দেখো তো, এবার এই আলোর ক্ষেত্রে এই আলো ফোকাস দিয়ে আপতিত হওয়া সম্ভব কি, সম্ভব না। তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে আবার কি ঘটবে, লম্ব আপতন ঘটবে, লম্ব আপতন। যে অ্যাকচুয়ালি লম্ব আপতন কি, যে এই যে হেড,
এখান থেকে আলো সোজা গিয়ে ফোকাসে গেল, এবং আরেকটা কি আলো যদি এইভাবে যায় আমি কি করব, যে কোনো দুটা রে ধরবো, যে কোনো দুটা রে ধরবো, এবং সেই দুটো যাতে পসিবল দুটি পথ দিয়ে যায়। তাহলে একটা কি সমান্তরাল গিয়ে ফোকাস, আরেকটা কি হবে ওর কাছে তো অপশন আছে, এখানে তো দর্পণ আছে না। সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, দর্পণ আমার এখানে আছে, তার মানে আমি তো এখানে তো অবশ্যই আমার মুখটাকে দেখতে পাবো, ঠিক কি না? দর্পণ এখানে আছে বাট আমি এখানে আছি, তাহলে আমি অবশ্যই কি এখানে আমার দেখার সুযোগ থাকছে। ঠিক তেমন এখানে কি আছে, ওর হেড আছে, তাহলে ওর দর্পণ এখানে আছে, তাহলে ওর কাছে কি সুযোগ আছে আলো যাওয়ার। তাহলে কি হবে, আলো এইভাবে গিয়ে নিয়ে আলো এই পথ দিয়ে ফিরবে। কেন কেন তাহলে কি হবে, অ্যাকচুয়ালি কি এখান থেকে আলো যদি যায়, যদি লম্বভাবে যায়, কেন লম্বভাবে নাও যেতে পারতো, বাট আমি কি যে কোন দুটো পসিবল কেস ধরবো, সমান্তরাল যে ফোকাস, এটা কি হবে এখান থেকে সি দিয়ে পাস করাবো, তাই তো? কেন তিনটা কেস, সমান্তরাল ফোকাস, ফোকাস সমান্তরাল, আর সি দিয়ে গিয়ে সি, তিনটা কেস। তাহলে একটা কেস তো হলো সমান্তরাল যে ফোকাস, বাট সেকেন্ড কেসটা তো হবে না, কেন ফোকাস যেতে পারবে, তাহলে আমাকে থার্ড কেস আমাকে অ্যাটেন্ড করতে হবে, সেটা কি, সেটা সি দিয়ে নিয়ে যেতে হবে, সি দিয়ে। তাহলে সি দিয়ে নিয়ে যাওয়া মানে কি, তাহলে এখান থেকে আলো লম্বভাবে গিয়ে দেখো কি হবে, আলো এখান থেকে আলো যে পথ দিয়ে যাবে আলো সেই পথ দিয়ে ফিরবে, তার মানে কি আলো লম্ব অবতল, মানে কি সি দিয়ে পাস করবে। এবং আরেকটা মজার ব্যাপার দেখো, যে এই আলো কি দেখো, দুটো আলো কেমন হয়ে গেল, সমান্তরাল, দুটো আলো কেমন হয়ে গেল, সমান্তরাল। তাহলে এই সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখা যদি চলতেই থাকে, সমান্তরাল রেখা যদি চলতেই থাকে, তাহলে দুটো সমান্তরাল কোথায় মিট করবে, ও তো চলতেই আছে না, তাহলে এই সমান্তরাল রেখা মিট করবে কোথায়, অসীমে, তাই না? আর যদি মিট করে অসীমে, তাহলে এর সাপেক্ষে, তাহলে ও যত নামছে তাহলে এর সাপেক্ষে কি হবে, ও দৈর্ঘ্যটা কি আস্তে আস্তে বাড়ছে। তাহলে বস্তু যে কোথায়, ফোকাসে, তাহলে আফটার রিফ্লেকশন সে আলো কি হবে, সমান্তরাল, তাহলে সমান্তরাল আলো হওয়া মানে কি, তাহলে ওরা একদম যাবে কোথায়, অসীমে। তাহলে তাহলে এই বস্তু যদি থাকে কোথায়, ফোকাসে, তাহলে ফোকাসে অবস্থিত বস্তুর অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রতিফলিত আলো কি হয়, সমান্তরালভাবে বার হয়। তাহলে আফটার রিফ্লেকশন আলো সমান্তরালভাবে বার হচ্ছে মানে কি, তাহলে ওই আলো যাবে কোথায়, অসীমে। তাহলে অসীমে যদি যায়, তাহলে অসীমে যাচ্ছে মানে তাহলে ওটাকে আস্তে আস্তে বাড়ছে, তাই তো, নিচের দিকে আস্তে আস্তে নামছে, তাহলে কি, তাহলে এটা আমাদের প্রধান অক্ষ, এটা আস্তে আস্তে নামছে, তাহলে দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে বস্তু যদি থাকে অসীমে, তাহলে প্রতিবিম্ব হবে কোথায়, না সরি, বস্তু আছে ফোকাসে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে হবে। এবং সেটা কেমন হবে, অনেক বড় হবে, অনেক বড় বিবর্তিত হবে। আর কি হবে, দুটো আলো যদি মিট করে তাহলে কি হবে, সেখানে সদ্বিম্ব হবে। এবং এই 2 আর 4 কি ছিল, একে অপরের কি বললাম, অনুবন্ধী। তেমন এই 5 আর 1 কি একে অপরের অনুবন্ধী। দেখো বস্তু কোথায়, অসীমে, অনেক বড়, আর ওর প্রতিবিম্ব হলো কোথায়, ফোকাসে, অনেক ছোট হলো। তাহলে এখানে কি, এখানে বস্তু কি আছে, ফোকাসে আছে ছোট, বাট এর কি হলো, প্রতিবিম্ব অসীমে অনেক বড়, না এর কি, এটা উল্টো না, বস্তু অসীমে অনেক বড়, প্রতিবিম্ব ফোকাসে ছোট। আর এখানে বস্তু ফোকাসে ছোট আর প্রতিবিম্ব কি হবে, অসীমে অনেক বড় বিবর্তিত। একে আমরা কি বলি, অসমভাবে বিবর্তিত, মানে অনেক বড়। পাস হয়ে গেল। এবার 6 নাম্বার কেস, তাহলে 2 যদি রাখো মনে, 2 আর 4 কি একে অপরের অনুবন্ধী, 1 আর 5 কি একে অপরের অনুবন্ধী, আর 3 একাই, ওর কোনো অনুবন্ধী নাই। এবার হচ্ছে আমাদের 6 নাম্বার। তাহলে 6 কি, তাহলে বস্তু কি আছে, ফোকাসে, তাহলে এবার তাহলে হচ্ছে একটাই অপশন আছে যাওয়ার, সেটা কি, এটা কি বলে, মেরু। তাহলে মেরু এবং ফোকাসের মাঝে ওর কাছে একটাই আছে অপশন, সেটা কি, মেরু এবং ফোকাসের মাঝে। তাহলে এবার তাহলে বস্তু এখানে আছে, হ্যাঁ ছোট করে দেখি দেখা যাবে কিনা, দেখা যাবে। তাহলে বস্তু হচ্ছে কোথায়, 6টা দেখা যায় না, তোমরা রিলেট করতে পারবে 6টার সঙ্গে 6টা।
6 নম্বর তো তাহলে তাহলে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে বস্তু অসীমে প্রতিমুখ হবে, ফোকাসে কেমন, অবশিষ্ট, ছোট, সদ্বিম্ব, ফোকাস হবে। এটাকে তোমরা এই সবগুলো অবশ্যই তোমাদের নোট করে নিও, খুবই ইম্পর্টেন্ট। এবার বস্তু কোথায় আছে? 6 নম্বর, হ্যাঁ এখানে করছি। বস্তু, ফোকাস ও মেরুর মধ্যে আছে। তার ক্ষেত্রে অবশ্যই অবতল দর্পণ। এটা ধরলাম যে ফোকাস, তাহলে এর ঠিক ডবলে কি হবে আমাদের সি, এটা আমাদের মেরু। তাহলে বস্তু আছে কোথায়? বস্তু আছে আমাদের ঠিক এখানে। কোথায় সেটা? মেরু এবং ফোকাসের মাঝে। তাহলে কি হবে? একটা আলো সমান্তরালভাবে গিয়ে আফটার রিফ্লেকশন ও ফোকাস দিয়ে পাস করবে, তাই কি না? অবশ্যই তাই। এবং আরেকটা আলো কি হবে? আরেকটা আলো ও তো ডিরেক্ট তো ফোকাস দিয়ে দর্পণে আপতিত হওয়ার কোনো সুযোগ আছে? কোনো অপশনই নাই। তাই ওর কাছে আরেকটা অপশন কি খোলা আছে? সি দিয়ে আলো পাস করার। তাহলে সি দিয়ে যদি আলো পাস করতে হয়, সি দিয়ে যদি আলো ওকে পাস করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে এই যে সেম এর মতন কেস, তাহলে কি হবে? সেই আলো কি হবে? এক্ষেত্রে লম্ব আপতন করবে, লম্ব আপতন, তাই তো? সেম এখানে এই কেসে অপশন আছে যাওয়ার, আলো কি এইভাবে গিয়ে ওই পথ দিয়ে পাস করে, যাতে সি দিয়ে পাস করে লম্ব আপতন। তাহলে কি? তাহলে এই পথ দিয়ে আপতিত হয়ে এই পথ দিয়েই ফিরবে, তাই তো? তোমরা কিন্তু অবশ্যই শুধু ক্লাস দেখতে হবে না, তোমরা কিন্তু খাতাতে নোট করতেই হবে। তোমরা নিজেরা যতক্ষণ না পারছো ততক্ষণ প্র্যাকটিস করতে হবে। আমি কত ভালো বুঝাচ্ছি বা আমি কত ভালো করছি সেটা তোমাদের কোনো আসে যায় না। তোমরা কত ভালো করতে পারছো সেটাই তোমাদের মেইন কনসেপ্ট। যে তোমাদের যদি পরীক্ষায় আসে তো সেটা কখনো এক্সামিনার এটা দেখবে না যে তোমাদের স্যার কত ভালো পড়িয়েছে বা অ্যাকচুয়ালি তোমাদের স্যার কত ভালো বুঝিয়েছে বা তোমাদের স্যার কত ভালো ছবি এঁকেছে, এটা না, যে তুমি কত ভালো তোমার পরীক্ষার খাতা তুমি রিপ্রেজেন্ট করতে পারছো, এটাই মেইন। আমার দিয়ে কিছু হবে না, তোমরা কত ভালো বুঝতে পারছো, তোমরা কত ভালো করতে পারছো, সেটা তোমাদেরই লাভ হবে, সেটাই কি তোমাদের নাম্বার আসবে বা তোমরা কনসেপ্ট বুঝতে পারবে। তাহলে কি হলো? একটা আলো সমান্তরালভাবে গিয়ে ফোকাস দিয়ে পাস করলো, আর আরেকটা অপশন কি ছিল? ফোকাস দিয়ে যাবার, বাট ফোকাস দিয়ে গিয়ে তো আপনাদের কোনো অপশনই নাই। তাহলে কি হবে? ও সি দিয়ে এবার পাস করার চেষ্টা করবে। তাহলে সি দিয়ে পাস করার চেষ্টা করা মানে কি? লম্বভাবে আসবে। তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে এবার ও লম্ব আপতন করবে, মানে কি এই লম্বভাবে গিয়ে ও এই পথ দিয়ে ফিরে যাবে। তাহলে এবার ভালো করে দেখো, যেমন এখানে কি হয়েছিল? দুটো হয়েছিল সমান্তরাল, বাট এই ক্ষেত্রে কিন্তু সমান্তরাল না। এক্ষেত্রে সমান্তরাল কি? এক্ষেত্রে সমান্তরাল না, এটাই দুটোর কনসেপ্ট মেইন। এখানে আলো কি সমান্তরাল, বাট এক্ষেত্রে কি এখানে সমান্তরাল না। যদি চোখ থাকে এখানে, তাহলে চোখ কি দেখতে পাচ্ছে? চোখ দেখতে পাচ্ছে যে আলোটা ওর চোখে ঠিক এভাবে আসছে, মানে কি যে আলোটাকে ওর চোখে এভাবে ছড়াচ্ছে, তাহলে যে চোখ আছে ওর মনে হবে তাহলে এই আলো কি নিশ্চয়ই কোনো পিছন দিকে কি কোনো একটা পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এটা আলাদা, হ্যাঁ। তার মানে ওর চোখে কি মনে হচ্ছে? তাহলে এর চোখে মনে হচ্ছে যে আলোটা কি এভাবে করে ছড়াচ্ছে না, এইভাবে করে ছড়াচ্ছে। ওর চোখে মনে হবে যে আলোটা নিশ্চয়ই
দর্পণের পিছন দিকে কোন একটা পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এবং এখানে আমি কি আঁকলাম, এখানে আমি আঁকলাম হচ্ছে একটা ডটেড লাইন, এই ডট লাইন, ডট, এই ডট লাইন বলতে কি বোঝায়, যে অ্যাকচুয়ালি কোনো আলো নাই, আলোটা আসছে বলে মনে হচ্ছে। দেখো এক্ষেত্রে, এক্ষেত্রে, এখানে, এখানে বা আগের ক্ষেত্রে এক নম্বরে কেন ডটেড আঁকাইছি, কি আঁকাইনি কেন, ওখানে কি রিয়েলি আলো গেছে। আর এখানে কি, এখানে কিন্তু আলো কি, এখান থেকে এখানে আলো একটা এভাবে গেছে, নিয়ে এফ দিয়ে গেছে, একটা লম্ব গেছে নিয়ে সি দিয়ে গেছে, তাহলে আলোটা ছড়াচ্ছে। বাট এখানে যে চোখ থাকবে, ওই চোখের কি মনে হবে, এই চোখের মনে হবে যে আলোটাকে অবশ্যই দর্পণের পিছন দিকে কোনটা পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তার মানে এক্ষেত্রে যদি বস্তু থাকে কোথায়, ফোকাস এবং মেরুর মধ্যে অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে এই দর্শকের চোখে মনে হবে যে এই বস্তুর প্রতিবিম্ব দর্পণের পিছন দিক থেকে আসছে বলে মনে হবে। এবং সেটা কি মনে হবে, সেটা মনে হবে বড়, সেটা কি মনে হবে যে বিবর্ধিত, এবং কি বস্তুর কি আকারের কি সমান, মানে অ্যাকচুয়ালি সমান না, মানে এর সাথে কি ও সমশেষ মানে কি সোজা। তাহলে এটা কি ছিল বস্তু, এটা হচ্ছে প্রতীক মানে সোজা। তাহলে বস্তু যদি থাকে কোথায়, মেরু ও ফোকাসের মাঝে, তাহলে গঠিত প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়, দর্পণের পিছন দিকে। প্রকৃতি এবং আকৃতি কেমন হবে, বস্তুর আকারের তুলনায় বিবর্ধিত, সমশীর্ষ এবং অসৎবিম্ব, তাই না, অসৎবিম্ব না, কারণ অ্যাকচুয়ালি কি, যে অ্যাকচুয়ালি আফটার রিফ্লেকশন কি মনে হচ্ছে, যে কোনো একটা পয়েন্ট থেকে আলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। মানে প্রতিফলনের পর আলো যদি মিট করে তাহলে কি হয়, সৎবিম্ব। আর প্রতিফলনের পর আলো কোন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে যদি মনে হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রে হবে অসৎবিম্ব। তাহলে তাহলে এক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে তাহলে কি হবে, এক্ষেত্রে হবে অসৎবিম্ব এবং কি সমশীর্ষ এবং বিবর্ধিত মানে বড়। আর এখানে কি ছিল, এখানে কি ছিল, এখানে ছিল আমাদের সৎবিম্ব বিবর্ধিত, বিবর্ধিত এবং কি অবশিষ্ট, তাই না। যে এখানেও কি, এখানেও বিবর্ধিত, এখানেও কি বিবর্ধিত, আর এখানেও কি বিবর্ধিত, বাট এটা কি, এটা হচ্ছে অবশিষ্ট বিবর্ধিত এবং সৎবিম্ব। আর এটা কি, এটা হচ্ছে সমশীর্ষ অসৎবিম্ব বিবর্ধিত। এগুলো প্রত্যেকটাই না তোমরা যত ভালো ভালো করে প্র্যাকটিস করবে তত ভালো করে মনে রাখবে। তার মানে এই ছটা ছবির মাধ্যমে আমরা কি জানলাম, যে বিভিন্ন অবস্থানে অবস্থিত কি বস্তুর প্রতিবিম্ব। তার মানে তোমরা এবার এই ছটা ছবি যদি রিলেট করো, তাহলে তোমরা দেখতে পারবে এই অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর গঠিত প্রতিবিম্ব সৎবিম্ব হয়, আবার অসৎবিম্ব হয়। এবং অবতল দর্পণের ক্ষেত্রে গঠিত বস্তুর প্রতিবিম্ব ছোট হয়, আবার সমান হয়, আবার বড় হয়। আবার বড়র মধ্যে কি, আবার সোজা বড় হয়, আবার উল্টা বড় হয়, আবার সৎবিম্ব বড় হয়, আবার অসৎবিম্ব বড় হয়। তাহলে এটা আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে। এবার উত্তলের ক্ষেত্রে করব। উত্তলের ক্ষেত্রে ছটা হয় না, উত্তলের ক্ষেত্রে একটাই হয়। উত্তলের ক্ষেত্রে একটা, কেন একটা বুঝতে পারবে। তাহলে এটা সবাই নোট করে নিও এবং বারবার প্র্যাকটিস করো, বারবার ছবি আঁকো, আলোর ক্ষেত্রে মেইন ছবি। তাহলে নেক্সট হচ্ছে আমাদের উত্তলের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রে ছবি হবে একটাই, উত্তলের ক্ষেত্রে ছবি হবে আমাদের একটাই। এবং এবং এই যে এই কনসেপ্ট, এবং এই কনসেপ্টের সাহায্যে না যারা ডেন্টাল সার্জন তারা এই অবতল দর্পণটাকেই তাদের দাঁতের চিকিৎসায় ইউজ করে থাকে। যদি দেখো ডেন্টাল সার্জনের কাছে যে দর্পণ থাকে, সেটা থাকে অবতল দর্পণ। কেন, অবশ্যই অবতল মানে কি হয়, বিবর্ধিত হয়। এবার দেখি উত্তল। হ্যাঁ, এবার উত্তলের ক্ষেত্রে ছবি হবে একটাই। এবার উত্তল, উত্তল, হ্যাঁ, এবার উত্তল। তাহলে বলো, তাহলে উত্তলের ক্ষেত্রে
ফোকাস হয় কোথায়? পিছন দিকে হয়। ওর ঠিক ডবল এ হবে, ডবল এ হবে সি হবে, তাই তো? এবার এর ক্ষেত্রে ছবি হবে একটাই। কেন? কারণ অ্যাকচুয়ালি উত্তলের ক্ষেত্রে প্রলেপ থাকে কোথায়? পিছন দিকে। এবং এবং প্রলেপের দিকে কি থাকে? সি থাকে, এফ থাকে। আর অবতলের ক্ষেত্রে কি? অবতলের ক্ষেত্রে ঠিক এর উল্টাটা। তাহলে যেদিকে কি মসৃণ প্রান্ত সেই দিকেই সি, সেই দিকেই এফ সব থাকে সেই দিকে। তার মানে কি আমরা এই সি এফ বিভিন্ন অবস্থানে যদি বসাই তাহলে কি এই অবতল দর্পণে আলো অলওয়েজ পড়বে। কিন্তু আমরা উত্তলের ক্ষেত্রে বস্তুকে আমরা এফে বা সিতে আমরা বসাতে পারি, বাট ওই বস্তুর কখনো প্রতিফলন ঘটবে না। কেন? কারণ অ্যাকচুয়ালি প্রলেপ তো এদিকে আছে না, তাহলে প্রলেপের দিকে যদি বস্তু থাকে তাহলে ওই বস্তুর কোনো প্রতিফলন ঘটবে। তোমরা তোমাদের বাড়িতে যে আছে আয়না, যে আছে সমতল দর্পণ, ওই আয়নার পিছন দিয়ে গিয়ে যদি তুমি যদি মুখ দেখো তাহলে তোমরা মুখ দেখতে পারবে না। তাহলে আয়নার পিছন দিকে তো থাকে প্রলেপ, তাহলে ওই দিকে কি থাকে? যে মানে স্বচ্ছ মিডিয়াম থাকে না, সেই জন্য কি যে ওই প্রান্তে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পারি না। তাহলে হ্যাঁ, যে তুমি এই কি অবতল দর্পণের পিছন দিকে তুমি মানে যেদিকে সি আছে, যেদিকে এফ আছে, তুমি বস্তু বসাতে পারো, মানে ওর বস্তুর কোনো ইমেজ ফর্ম করবে না। কেন? আলো তো প্রতিফলন ঘটবে না, কোনো তো স্বচ্ছ মিডিয়ামই নাই। তাহলে কি হবে? বস্তু অলওয়েজ থাকবে কোথায়? স্বচ্ছ মাধ্যমের সামনে। তাহলে স্বচ্ছ মাধ্যম কি আছে? এই সাইডে আছে, তাই তো? ধরনের বস্তু আছে এখানে, বস্তু এখানে আছে। তার মানে কি সি আছে এখানে, কি সি এফ বা কোথাও আছে কি না? সি এফ সব এইদিকে আছে। তাহলে এখানে কি? তাহলে এখানে কোনো কি আচার বিচারের কোনো বালাই থাকবে না। যেমন এখানে আচার বিচার আছে যে হ্যাঁ সি তে রাখো বা এফ এ রাখো বা সি বা এফ এর মাঝে রাখো, তো অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে এখানে আচার বিচার আছে, বাট এখানে কোনো আচার বিচার নাই। তুমি যেখানে রাখো কোনো সিও না, কোনো এফও না, তাই তো? আর এদিকে আমি রাখতে পারবোই না। তাহলে কি হবে? একটা আলো গেল সোজা, গিয়ে কি হবে? গিয়ে আমাদের প্রতিফলন ঘটবে। তাহলে ঠিকই আছে। তাহলে কি হবে? গেল, গিয়ে কি হবে? এই আলোর এবার প্রতিফলন ঘটবে, তাই তো? আলোর এবার প্রতিফলন ঘটবে। তাহলে এই প্রতিফলনের পর তাহলে সমান্তরাল আলো প্রতিফলনের পর কি হবে? এই ফোকাস থেকে অপসারিত হচ্ছে বলে মনে হবে। এবং যে কোনো আমরা দুটো রে নিয়ে করি, এবং সেক্ষেত্রে তাহলে আরেকটা রে তাহলে কি হবে? তাহলে আরেকটা রে হবে তোমাদের হচ্ছে কি সি ধরবো। তাহলে সি ধরবো মানে কি? তাহলে একটা তাহলে কি হবে? লম্ব হবে, কি লম্ব হবে আপতিত হয়ে ও কি হবে? লম্ব ভাবে। আর অ্যাকচুয়ালি কি তাহলে এই বরাবর যাওয়া মানে কি বুঝলে? তাহলে ওই সি বরাবর মানে কি দেখো, আমি কিন্তু আগে এই ডটেড লাইনটা আঁকলাম, তাই না? যে অ্যাকচুয়ালি আমি আগে এই ডটেড লাইনটা আঁকলাম। কেন? এই যে ডটেড লাইনটা আঁকা মানে কি বোঝায়? যে আমি অলরেডি আমি পথটা দেখলাম যে অ্যাকচুয়ালি লম্ব। তাহলে কি হবে? যদি আমি যদি এই পথ দিয়ে যাই তাহলে কি হবে? ও সি বরাবর পড়ছে, তাহলে এই সি বরাবর পড়ছে মানে কি? তাহলে লম্ব ভাবে পড়ছে, তাহলে কি আলো এই পথ দিয়েই প্রতিফলিত হয়ে ফিরে যাবে, তাই না? তাহলে কি বললাম? তাহলে এটা আছে বস্তু, একটা গেল সমান্তরালভাবে গেল প্রধানের সঙ্গে আফটার রিফ্লেকশন এফ দিয়ে যাচ্ছে বলে মনে হবে। আর এটা কি করলাম? লম্ব আলাপতন করলাম, তাহলে কি লম্ব হবে গিয়ে লম্ব ভাবে যাবে। তাহলে কি যাতে সি দিয়ে, কেন এই পথ দিয়ে গিয়ে যদি এই পথ দিয়ে ফিরে তাহলে তাহলে রেটা কি? তাহলে আসলে সি তেই গিয়ে মিট করবে, তাই তো? তাহলে যদি এটা উত্তরের ক্ষেত্রে, তাহলে যদি থাকে চোখ থাকে এখানে, যদি চোখ থাকে এখানে, তাহলে এই চোখটা কি মনে করছে? চোখ কি মনে করছে? এটা কার আলো? আরে অ্যাকচুয়ালি এই যে এই রেটা, এই রে কার রে? বস্তুর কি না? এই রেটা কি এই যে রেটা যাচ্ছে এটা তো প্রতিফলনের পর রে,
আর এই যে রে, তাহলে এই যে রশ্মিটা এটাও কি, এটাও প্রতিফলনের পর রশ্মি। তাহলে প্রতিফলনের পর আমরা যে রশ্মি দেখব সেটা কি, সেটা অবশ্যই সেটা প্রতিবিম্বের রশ্মি, তাই না? যে প্রতিফলনের পর যে রশ্মি আমাদের চোখে আসবে ওটা কার রশ্মি, ওটা অলরেডি কি প্রতিবিম্ব রশ্মি। কেন, অলরেডি কি প্রতিফলন হয়ে গেছে, প্রতিফলনের পর আমার চোখে আসছে, তার মানে ও অলরেডি কি রান্না করা কমপ্লিট, তাই তো? রান্না করার পর আমাদের চোখে আসছে, যে অ্যাকচুয়ালি রান্না করা কমপ্লিট, তার মানে যে প্রতিবিম্বের আলো আমার চোখে আসছে। তাহলে ওর এই এই রশ্মিটা দেখতে পাবে, সেটা কার রশ্মি, তাহলে সেটা কার রশ্মি হবে দেখতে, প্রতিবিম্বে। তাহলে ও দেখতে পাচ্ছে যে ও দেখতে পাচ্ছে যে ওর চোখে কি আলোটা প্রতিফলনের পর এইভাবে দেখছে, এইভাবে। তার মানে ওর চোখে মনে হবে যে আলোটাকে নিশ্চয়ই কি ওই দর্পণের পিছন থেকে কোনো পয়েন্ট থেকে অপসিত হচ্ছে বলে মনে হচ্ছে। তবে যে পয়েন্ট থেকে অপসিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে আফটার রিফ্লেক্সে তবে সেখান থেকে কি হবে, এই বস্তুর ইমেজ গঠন করবে, তাই না? গেল সমান্তরাল গিয়ে প্রতিফলন ঘটলো, সেটা এফ দিয়ে গেল। আর এটা কি গেছে মানে লম্ব, তাহলে ওই পথে ফিরলো যেটা সি তে মিট করবে। তাহলে কি আফটার রিফ্লেকশন কি মনে হচ্ছে, যে দর্পণের পিছন থেকে কোনো একটা পয়েন্ট থেকে অপসিত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে সেই পয়েন্টটা কি আমাদের কি প্রতিবিম্ব। তাহলে তাহলে কি করো, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব কেমন হলো, সোজা হলো। মানে কেমন হবে, সমশীর্ষ হবে, মানে সোজা। ছোট না বড়, প্রতিবিম্ব কি হলো, ছোট না বড়, সেটা হলো ছোট, মানে খর্বাকায়। এবং সৎ না অসৎ, অবশ্যই অসৎ বিম্ব। কেন, আফটার রিফ্লেকশন আমাদের কি মনে হচ্ছে, অবশ্যই হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এটা কি হবে আমাদের অসৎ বিম্ব। ক্লিয়ার? যদি বলা হয় বস্তু আর একটু এগোলো, বস্তু আর একটু এগোলো, তাহলে কি হবে, তাহলে একটা রে এই পথ দিয়ে গিয়ে ও তো গেল সোজা গিয়ে, কিন্তু এবারে কি হবে, এবার ওর লম্বটা চেঞ্জ হবে, লম্ব। এভাবে কি হবে, এই লম্ব এসে নিয়ে এই পথ দিয়ে ফিরবে, তাহলে এটা থেকে লম্ব হবে, তাহলে এটা থেকে হবে প্রতিবিম্ব। যদি বস্তুটা আরেকটু পিছালো, মানে এখানে, তাহলে কি হবে, এই আলো কি সোজা গিয়ে তো এই পথ দিয়ে ফিরবে, আর আরেকটা লম্বটা কি হবে, লম্ব হবে এটা। কেন, সি দিয়ে যেতে মিলে। তাহলে এবার তাহলে এই আলো কি এই সোজা দিয়ে নিয়ে এবার এই পথ দিয়ে ফিরছে, তাহলে কি হবে, তাহলে যেটা ফিরছে তাহলে এই আলোটাকে তাহলে কোথা থেকে অপসিত হচ্ছে বলে মনে হচ্ছে, এই যে এখান থেকে, তাই না? তার মানে আমি বস্তুকে আমি এখানে রাখি আর এখানে রাখি আর এখানে রাখি, আমি যে কোনো অবস্থানেই রাখি না কেন, উত্তল দর্পণের ক্ষেত্রে গঠিত বস্তুর কি মানে প্রতিবিম্ব কি হবে, অলওয়েজ ছোট হবে, সমশীর্ষ হবে এবং অলওয়েজ অসৎ বিম্ব হবে। এবং এরও কিছু ব্যতিক্রম কেস আছে যে হ্যাঁ এটা তো আমি সদ্বিম্ব গঠন করতে পারি, সেটা আমরা পড়াবো নেক্সট ক্লাসে। তাহলে আমরা তাহলে কি জানলাম, যে অবতল দর্পণের ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব সৎ হয়, অসৎ হয়, ছোট হয়, বড় হয়, সমান হয়, সমশীর্ষ হয়, অবশিষ্ট হয়। কিন্তু এই উত্তল দর্পণের ক্ষেত্রে শুধু কি হয়, শুধু ছোটই হয়, সমশীর্ষই হয়, আবার অসৎ বিম্বই হয়। এবং আরেকটা জিনিস বলে দিই, এটাও কি বিবর্ধিত হয়েছে। হ্যাঁ, তাহলে এটা অবতল দর্পণ, তাহলে এই অবতল দর্পণের ক্ষেত্রে এই চোখের দৃষ্টি ক্ষেত্র কি ছোট, বাট এই উত্তলের ক্ষেত্রে এই দৃষ্টি ক্ষেত্র কি অনেক বড়। তার মানে এখানে আমরা কি করছি, যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি বস্তুর প্রতিবিম্বকে দেখছি অনেক বড়, বাট দৃষ্টি ক্ষেত্রটা ছোট। আর এক্ষেত্রে কি উত্তলের ক্ষেত্রে আমরা যে বস্তুর কি প্রতিবিম্বটা ছোট, বাট দৃষ্টি ক্ষেত্র বড়। তাহলে এই দুটো তাহলে আমরা অ্যাপ্লিকেশন কোথায় করতে পারি, এটা কি বললাম, আমাদের এই অবতল দর্পণের অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ বা ইউজ আমরা কোথায় করি। এক নম্বর হচ্ছে সেভিং মিরর মানে দাড়ি কামানোর যে দর্পণগুলি হয়, এখানে আমরা কি করি, এই দর্পণ আমরা ইউজ করি। কেন, অ্যাকচুয়ালি কি যে দাড়ি কামানোর জন্য আমরা কি করি, আমরা যাতে বড় করে দেখি, বড় করে। তাহলে বড়, সাপোজ আমার এই নাকটাকে যদি বড় যদি করে দেখতে হয়,
এই নাকটাকে আমি কি দেখবো বড় করে। তাই যদি দেখি বড় করে তাহলে অবশ্যই কি আমরা শুধু নাকটাকে দেখবো, তাহলে কি আর মানে কি আমরা কি আর কোনো কিছু দেখতে পাবো না। তার মানে কি যে অ্যাকচুয়ালি হচ্ছে বড় বা দৃষ্টিক্ষেত্র কমছে। হ্যাঁ নাকি যদি দেখি অবতল দর্পণ, হ্যাঁ যদি নাক দেখি হ্যাঁ তবে নাকটাই দেখতে পাবো বাট বড়, মানে দৃষ্টিক্ষেত্র ছোট, মানে অনলি নাক আর কান কিছু দেখতে পাবো না, দৃষ্টিক্ষেত্র ছোট বাট বড়। আর এক্ষেত্রে কি, আর এটাকে আমরা ইউজ করি কোথায়, গাড়ির ভিউ ফাইন্ডার বা রিয়ার ভিউ মিরার। যে দেখবে যে বিভিন্ন বাইক হোক বা বিভিন্ন গাড়ি হোক, যারা ড্রাইভাররা ওরা ওই জানলার সামনে যে থাকে না ওই রিয়ার ভিউ মিরার, তাহলে ওখানে কি করে, ওখানে তোমরা যদি দেখো যে দেখবে যে ওখানে পিছন দিকে যে গাড়িকে যে দেখে ওদের কি মনে হয় যে গাড়িটা ছোট হয়ে গেছে, গাড়িটা ছোট মানে গাড়িটার সাইজটা ছোট হয়ে গেছে, এই যে ছোট, বাট দৃষ্টিক্ষেত্র বড়, মানে শুধু গাড়ি না ওনার উনি মানে যে ড্রাইভার উনি কি দেখতে পান যে গাড়ি থেকে ছোট দেখতে পায়, বাট গাড়ির সঙ্গে কি ওর গাড়ির আশেপাশে রাস্তা ঘাট বাড়িঘর সবটাই মানে ছোটটা দেখতে পাওয়া যায়। তার মানে এক্ষেত্রে কি দৃষ্টিক্ষেত্রটা কি ছোট বাট বড়, নাক দেখছি অনলি নাক, ক্ষেত্র ছোট বাট বড়। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র বড় বাট ছোট। যেমন কি বললাম ওই গাড়ির ভিউ ফাইন্ডার বা রিয়ার ভিউ মিরার, যে অ্যাকচুয়ালি কি আমরা যে পিছু থেকে যে গাড়িকে দেখতে পাচ্ছি ছোট বাট দৃষ্টিক্ষেত্র বড়, গাড়ি ছোট বাট গাড়ির কি আশেপাশে আমরা সব লোকজনকে দেখতে পাচ্ছি, মানে কি দৃষ্টিক্ষেত্রটা বড় বাট সবাই ছোট ছোট। তাহলে বোঝা গেল। তাহলে এই অবতল দর্পণ আমরা ইউজ করি কোথায়, অবতল দর্পণে ইউজ করি কোথায়, সেভিং মিরার তালিকা মনের কাছে। সেকেন্ড কি, সেকেন্ড আমরা ইউজ করি কোথায়, ওই কি বললাম ওই ডেন্টাল চিকিৎসায়। আর এই উত্তল দর্পণ আমরা ইউজ করি কোথায়, এক নম্বর হচ্ছে আমাদের রিয়ার ভিউ মিরার বা গাড়ির ভিউ ফাইন্ডার। আর এটা কি হয়, স্ট্রিট ল্যাম্প। স্ট্রিট ল্যাম্প মানে অ্যাকচুয়ালি কি যে আমাদের রাস্তাতে যে ভ্যাপার ল্যাম্পগুলো দেয়, যে সোডিয়াম ল্যাম্প হয়, ওখানে আমরা এই উত্তল দর্পণ ইউজ করি। কি করে দেখো, যে উত্তল দর্পণের কাজ কি, ওই আলোকে দেখো এই যে ছিল বস্তু বা এই যে ছিল বস্তু ওকে কি করছে, একে এই আলো কি করছে, আলোকে ছড়িয়ে দিচ্ছে না অনেক বেশি, যে অবতল এও ছড়াচ্ছে বাট দৃষ্টিক্ষেত্র কম, মানে কি ছড়াচ্ছে খুব কম, আর এর দৃষ্টিক্ষেত্র বেশি, মানে ছড়াচ্ছে অনেক বেশি করে, ছড়াচ্ছে অনেক বেশি করে। তাহলে তাহলে যদি বলা হয় যে এখানে আমাদের আছে লাইট, হ্যাঁ এখানে আমাদের আছে একটা আছে লাইট, এটা লাইট, এবং এই লাইটের সামনে যদি কি লাগা হয়, যেটা স্ট্রিট ল্যাম্প, তাই তো এই লাইট এটা কি আমাদের একটা ব্যাপার, হ্যাঁ একটা ব্যাপার, এটা আমাদের আছে লাইট, এবং এবং এখানে আছে কি লাইট, লাইট এবং লাইটের পিছন দিকে কে রাখা আছে, একটা স্ট্রিট ল্যাম্প। স্ট্রিট ল্যাম্প এটা কি আমাদের স্ট্রিট ল্যাম্প, এটা আমাদের লাইট, এবং লাইট পিছন দিকে কে রাখা আছে, একটা সরি উত্তল দর্পণ। তাহলে কি হবে, এই লাইট কি হবে, লাইট এভাবে গিয়ে এভাবে আসবে, এই গিয়ে এভাবে আসবে, এই গিয়ে এভাবে আসবে। তার মানে ওই স্ট্রিট ল্যাম্পে যদি বলে যে ভ্যাপার হয় না, এই যে ভ্যাপার, এই যে ভ্যাপারের ক্ষেত্রে কি হয়, আলোটা এভাবে ছড়িয়ে পড়ে না, তাহলে ছড়িয়ে পড়ছে মানে কি, ছড়িয়ে ছড়িয়ে দেয় কে, অবশ্যই এই উত্তল, কারণ দৃষ্টিক্ষেত্রটা বড়, তাহলে ও ছড়িয়ে দেয় বেশি। তাহলে স্ট্রিট ল্যাম্প বা বিভিন্ন রাস্তার যে বাতিগুলো হয় ওখানে আমরা কি করি, এই উত্তল এর ইউজ করা হয়। এটা আছে বাল্ব, পিছনে কি আছে উত্তল দর্পণ, তাহলে কি আলোটা গেল গিয়ে কি হবে, ওই দর্পণ থেকে কি হবে প্রতিফলিত হয়ে বড় ছড়িয়ে পড়বে, তাই তো। তাহলে অবতলের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্রটা ছোট বাট বড়, আর উত্তলের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্রটা বড় বাট বস্তু ছোট। তাহলে তাহলে বোঝা গেল ইমেজ ফরমেশন। যদি বুঝতে না পারো তুমি এই ক্লাসটি আবার দেখো, বারবার দেখো, এবং সঙ্গে তোমরা ডায়াগ্রাম আঁকো, তাহলে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, হ্যাঁ। তাহলে আমাদের দেখা হচ্ছে আলোর নেক্সট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।